গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ওপস এর লাস্ট ক্লাস করছি। আজকে আমরা তিনটে কনসেপ্ট শিখবো। সেটা এক নম্বর হচ্ছে কনস্ট কিওয়ার্ড, দু নম্বর হচ্ছে আমাদের কি আছে দিস দিস কিওয়ার্ড, আর তিন নম্বর হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড। মোস্ট প্রবলি তিনটা আমাদের ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে করবো আমরা, ঠিক আছে? ফার্স্ট আমরা শুরু করব কনস্ট কিওয়ার্ড। ভার্চুয়াল ফাংশন বলে স্যার ছিল আগের দিন। ভার্চুয়াল ফাংশন বাকি ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে টাইম থাকে লাস্ট আমরা ভার্চুয়াল ফাংশনও করি, ঠিক আছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো, কনস্ট যে কিওয়ার্ড, তার একটা এক্সাম্পল দেখে নিই, দিলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটু ডিটেলস পড়ে নিব। এখানে বলেছে কনস্ট মেম্বার ফাংশন ইন সি প্লাস প্লাস। এটা সি প্লাস প্লাস করতে পারো, জাভা করতে পারো, মোস্ট প্রবাবলি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কোনো একটা এক্সাম্পল তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? কনস্ট কিওয়ার্ড কি বলছে না, কনস্ট মানে কনস্ট্যান্ট, কনস্ট মানে কনস্ট্যান্ট থেকে কনস্ট কথাটা এসছে, ঠিক আছে? কনস্ট মেম্বার ফাংশন are those functions that are denied permission to change the values of the data member of their class. তাহলে কি করছে? ডিনাই করছে। কিসের জন্য? পারমিশনের জন্য। কিসের পারমিশন? চেঞ্জ করার জন্য, ভ্যালু চেঞ্জ করার জন্য। তাহলে কনস্ট মানে আমরা জানি কি কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু আমরা কাকে বলি? যে ভ্যালুটা চেঞ্জ করা যায় না, যে ভ্যালুটা চেঞ্জ করা যায় না তাকে আমরা কনস্ট্যান্ট ভ্যালু বলি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে তুমি যদি কোনো কোনো জিনিসকে কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করো, তাহলে সে একটা স্পেশাল পারমিশন পেয়ে যাবে যে তার ভ্যালু কেউ চেঞ্জ করতে দেবে না। দ্যাট মিনস সে ডিনাই করবে কিসের পারমিশনের জন্য? ভ্যালু চেঞ্জের পারমিশনের জন্য। দ্যাট মিনস ভ্যালু চেঞ্জ হবে না। বুঝা গেছে? কনস্ট মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ফিক্সড, ফিক্সড থাকবে। ফিক্সড তাকেই বলি যে চেঞ্জ হয় না, ঠিক আছে? নেক্সট কি বলছে? টু মেক এ মেম্বার ফাংশন কনস্ট। আচ্ছা, কাকে আমরা কনস্ট্যান্ট বানাচ্ছি? কাকে আমরা কনস্ট্যান্ট বানাচ্ছি? মেম্বার ফাংশনকে কনস্ট্যান্ট বানাচ্ছি, ঠিক আছে? কোন মেম্বার ফাংশন মানে ক্লাসের কোন ফাংশনকে যদি কনস্ট্যান্ট বানাতে চাই, তাহলে কি বলছে? The keyword const is appended to the function prototype and also to the function definition. তাহলে এই যে const বলে কিওয়ার্ডটা, const বলে কিওয়ার্ডটা দুটো জায়গায় এড করতে হবে। ফার্স্ট জায়গা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ এড করতে হবে। প্রোটোটাইপ মানে কি? ফাংশন ডিক্লারেশন। আর কোথায় এড করতে হবে না? ফাংশন ডেফিনেশন। ফাংশন ডেফিনেশনেও আমাকে এই const বলে ওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে? লাইক এ মেম্বার ফাংশন and the member function argument, the object of a class can also be declared as constant. দেখো, আমি এখান থেকে দেখলাম যে কোন একটা মেম্বার ফাংশনকে কনস্ট্যান্ট বানানো যাবে। মেম্বার ফাংশন মানে কাকে বলা হচ্ছে? বলো, কেউ একজন বলো, মেম্বার ফাংশন বলতে কাকে বলা হচ্ছে? মেম্বার ফাংশন মানে কোন ফাংশনকে? ক্লাসের যে ক্লাসের যে কোনো একটা ফাংশনকে বলা হচ্ছে, তাই তো? তাহলে ক্লাসের যে কোনো একটা ফাংশনকে তুমি কনস্ট্যান্ট বানাতে পারো। ঠিক সিমিলারলি লাইক সিমিলারলি তুমি কাকে বানাতে পারো? অবজেক্ট অফ এ ক্লাস। একটা ক্লাসের অবজেক্টকেও তুমি কি বানাতে পারো? না কনস্ট্যান্ট বানাতে পারো। হ্যালো? তাহলে আমি মেম্বার ফাংশনকেও কনস্ট্যান্ট বানাতে পারি বা কোনো অবজেক্টকেও কনস্ট্যান্ট বানাতে পারি। আশা করছি সবার ক্লিয়ার। An object declared as const cannot be modified and hence can invoke only constant member function, as this function ensure not to modify the object. ইতিহাস কি বললো বুঝাই গেল না। বলছে কোনো অবজেক্টকে যদি তুমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করো, কোনো অবজেক্টকে যদি তুমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করো, অবজেক্টকে,
তাহলে অবজেক্টের মাধ্যমে আমি কাকে কল করতে পারি বলো? ফাংশন। ফাংশনকে। কোন ফাংশনকে? যে ক্লাসের অবজেক্ট সেই ফাংশনকে কল করতে পারি। এইবারে বলছে ক্যান ইনভোকড অনলি কনস্ট্যান্ট মেম্বার ফাংশন। দ্যাট মিনস তুমি কোনো অবজেক্টকে যদি কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করো তাহলে তাহলে সেই অবজেক্টের মাধ্যমে শুধুমাত্র কনস্ট্যান্ট মেম্বার ফাংশনকে কল করতে পারবে বা কনস্ট্যান্ট মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে। নন কনস্ট্যান্ট মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করা যাবে না। হয়েছে? আমি আরো ডিটেইলসে পড়াবো। এই প্রত্যেকটা লাইনের উপরে একটা এক্সাম্পল করাবো। ঠিক আছে? এমন বুঝিয়ে দিব আর লাইফে কোনোদিন কনস্ট্যান্ট ভুল হবে না। ঠিক আছে? তাও তাহলে আমরা এটুকু শিখলাম, যদি কোনো অবজেক্টকে তুমি কনস্ট্যান্ট বানাও, সেই অবজেক্ট শুধুমাত্র তার তার টাইপস এর মানে কনস্ট্যান্ট টাইপস এর মেম্বারকে মেম্বার ফাংশনকে কি করতে পারবে? না অ্যাক্সেস করতে পারবে বা কল করতে পারবে, আদার্স কে কল করতে পারবে না। জাস্ট 1 মিনিট ধরো তো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলো। এই যে পড়াচ্ছি। হুম, হুম, হুম। কিছু বলছিলে? এমনি আচ্ছা, ঠিক আছে তাহলে। হুম, আচ্ছা। বলছে a constant object can be created by prefixing the constant keyword। কনস্ট্যান্ট অবজেক্ট ডিক্লেয়ার করার সময় তোমাকে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যেমন কোনো ফাংশনকে কনস্ট্যান্ট বানাতে গেলে তার সাথে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করি, সেরকম অবজেক্টকে কনস্ট্যান্ট বানাতে গেলে তার সাথে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো অবজেক্ট ডিক্লারেশন, any attempt to change the data member of a constant object results in compilation error। দেখো কোনো অবজেক্টকে যদি তুমি কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করো, কোনো অবজেক্টকে যদি তুমি কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করো, তাহলে সেই অবজেক্টের আন্ডারে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু চেঞ্জ হবে না। যেহেতু অবজেক্টটা কনস্ট্যান্ট টাইপ, তাহলে কনস্ট্যান্ট ওই অবজেক্টের মাধ্যমে কোনো কিছু কাউকে চেঞ্জ করা যাবে না। তাহলে যদি চেঞ্জ করার চেষ্টা করো তাহলে কি দিবে? না কম্পাইল টাইম এরর দিবে। হয়েছে? তাহলে দুটো জিনিস শিখলাম আমরা। কনস্ট্যান্ট কাকে কাকে ডিক্লেয়ার করতে পারি বলো? 1 নাম্বার বলো। মেম্বার ফাংশন আর অবজেক্ট। হ্যাঁ, মেম্বার ফাংশন আর 2 নাম্বার হচ্ছে অবজেক্ট। আর কনস্ট্যান্টের প্রপার্টি কি? কাউকে কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করলে কি করা যাবে না? আনচেঞ্জেবল। করা যাবে, পরে নট মডিফাই করা যাবে না। চেঞ্জ দা ভ্যালু চেঞ্জ করা যাবে না। কনসেপ্ট ক্লিয়ার? আর যদি কোনো মেম্বার ফাংশনকে কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করতে চাও, তার তার সাথে কি লিখতে হবে? কনস্ট বলে ওয়ার্ডটা লিখতে হবে। একই রকম অবজেক্টকে যদি কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করতে চাও, অবজেক্টের সাথে কনস্ট বলে লিখতে হবে। ঠিক আছে? আর যদি তুমি কনস্ট্যান্ট অবজেক্ট নিয়েছো, দিয়ে তার মাধ্যমে কোনো ভ্যালু চেঞ্জ করার চেষ্টা করছো, তাহলে ভায়োলেশন হবে রুলস। দিলে কি দেখাবে? কম্পাইল টাইমস এরর দেখাবে। ঠিক আছে? এবারে সিনট্যাক্স দেওয়া আছে, কিছুই নয়, খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো সিনট্যাক্স বলছে ফর ফাংশন ডিক্লারেশন উইথিন এ ক্লাস। ক্লাসের মধ্যে ফাংশন ডিক্লেয়ার করব। আচ্ছা, কি ফাংশন ডিক্লেয়ার করব? কি টাইপসের ফাংশন? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট টাইপের ফাংশন যদি ডিক্লেয়ার করতে চাই, ঠিক আছে? তাহলে সিনট্যাক্সটা কেমন হবে দেখে নাও। না, সিনট্যাক্সটা এমন হবে, প্রথমে কি দিতে হয়? রিটার্ন টাইপ, জেনারেল সিনট্যাক্স, ফাংশন ডিক্লারেশন, রিটার্ন টাইপ, তারপরে ফাংশন নেম, ফাংশন সাইন দিলাম, আবার আর্গুমেন্ট থাকলে তুমি এখানে দিতে পারো। ঠিক আছে? হ্যাঁ। আর এখানে কি থাকবে? সবার লাস্টে কনস্ট। এই যে কনস্ট কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি। তাহলে এটা কি বোঝাচ্ছে? না এই যে ফাংশনটা, এটা কি টাইপসের ফাংশন? কনস্ট্যান্ট টাইপের ফাংশন। ঠিক আছে? যদি আমরা নরমাল ফাংশন ডিক্লেয়ার করতাম, সেটা কিভাবে করতাম? না এইখানে সেমিকোলন দিয়ে দিতাম। এই পার্টটা আর হতো না, এই পার্টটা আর হতো না। কিন্তু যেহেতু কনস্ট্যান্ট টাইপের ডিক্লেয়ার করছি, সেহেতু আমরা ওর পাশে ফাংশন নেমের পাশে কনস্ট কথাটা লিখছি। ঠিক আছে? এক্সাম্পল দেখে নাও। এখানে দেখো রিটার্ন টাইপ, প্রথমে রিটার্ন টাইপের জায়গায় ইন্ট লিখেছি। ঠিক আছে? নো প্রবলেম। তারপরে ফাংশন নেমের জায়গায় কি লিখেছি? কি নাম দিয়েছি? গেট আন্ডারস্কোর ডেটা। ফাংশন নেম দিয়েছি।
ফাংশন নেমের পরে কনস্ট আছে, তাহলে কনস্ট কিওয়ার্ডটা অ্যাজ ইট ইজ লিখতে হবে সেমিকোলন। এটা এক্সাম্পল হয়ে গেল, ঠিক আছে। এটা গেল ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন উইথিন এ ক্লাস। এবারে একই রকম ফাংশন ডেফিনেশন উইথিন দ্য ক্লাস ডিক্লারেশন, ঠিক আছে। ক্লাসের মধ্যে তুমি ফাংশনটাকে ডিফাইন করবে। ফাংশন ডিফাইনের জেনারেল সিনট্যাক্স কি? রিটার্ন টাইপ, ফাংশন নেম, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর বডি অফ দা ফাংশন। এবারে যেহেতু এটা কনস্ট্যান্ট টাইপের ফাংশন, আমরা ঠিক একইভাবে ওখানে ফাংশন নেমের পাশে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করব। যেমন এখানে ইউজ করেছি ফাংশন নেমের পাশে এইটা শুধু এক্সট্রা অ্যাড করেছি কি বোঝানোর জন্য, না এই ফাংশনটা কনস্ট্যান্ট টাইপস এর ফাংশন বোঝানোর জন্য। এক্সাম্পল দেখে নিব আমরা। এক্সাম্পল দেখো, রিটার্ন টাইপ দিয়েছি ইন্ট, ফাংশনের নাম গেট ডেটা, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, বডি অফ দা ফাংশন কোডিং লেখা থাকবে এখানে। আর এখানে দেখো কনস্ট কিওয়ার্ডটা ইউজ করেছি, হয়ে গেল। এতদূর পর্যন্ত কোনো প্রবলেম আছে তো বলো, প্রবলেম আছে কি এতদূর পর্যন্ত? না স্যার। লিজা বলছে জয়েন হচ্ছে না, কেন হচ্ছে না? লিজা আছো? নেক্সট দেখো, তোমরা সবাই এই লিংকটা সেভ করে রাখবে, হ্যাঁ, ফিক্সড লিংক, কিন্তু এই লিংকের মাধ্যমে প্রত্যেকদিন ক্লাস হবে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, গ্রুপের বায়োতে তো আছে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো ফর ফাংশন ডেফিনেশন আউটসাইড দ্য ক্লাস। তাহলে ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করছিলাম, এবারে ক্লাসের বাইরে কিভাবে ডিক্লেয়ার করব, ঠিক আছে। কনস্ট্যান্ট টাইপ ফাংশনকে দেখো, প্রথমে আমরা রিটার্ন টাইপ দিব, তারপরে ক্লাসের নাম দিব, কলন দিব, তারপরে ফাংশন নেম দিব। এত দূর পর্যন্ত ফিক্সড। ক্লাসের ফাংশনকে ক্লাসের বাইরে ডিক্লেয়ার করার জন্য কি বললাম, ক্লাসের ফাংশনকে ক্লাসের বাইরে ডেফিনেশন করার জন্য আমরা এটা ইউজ করি, এটা হচ্ছে ফিক্সড। ব্যাস, তার পাশে কনস্ট কিওয়ার্ডটা ইউজ করে দিবে, বুঝা গেছে। একই রকম এক্সাম্পল দেখো, রিটার্ন টাইপ ক্লাস নেম কলন, এটা হচ্ছে ফাংশনের নেম আর কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কোনটা হলো, ওই গেট ডেটা যে ফাংশন, এটাকে কনস্ট্যান্ট বানালাম, ক্লাসটাকে কনস্ট্যান্ট বানাইনি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস নেম। আর এটা হচ্ছে কি কনস্ট্যান্ট টাইপ কনস্ট্যান্ট ফাংশন। ব্যাস, কিছু ইম্পর্টেন্ট আচ্ছা স্যার, পয়েন্ট। হ্যাঁ বলো। স্যার আচ্ছা নরমাল ফাংশন কি এরকম ভাবে ক্লাসের বাইরে ডিক্লেয়ার করা যায়? হ্যাঁ, ক্লাসের বাইরে নরমাল ফাংশনকে ক্লাসের বাইরে নরমালি ডিক্লেয়ার করা হয়। কিভাবে ডিক্লেয়ার করা হয় বলো? প্রথমে কি দিই আমরা, রিটার্ন টাইপ, হয়েছে। তারপরে কি, ফাংশন নেম, আর্গুমেন্ট ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এইবারে এই ফাংশনটা পার্টিকুলার ক্লাসকে বিলংস করছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে কিছু এক্সট্রা জিনিস এড করি। এই জায়গাটা এক্সট্রা জিনিস এড করি, কি এড করি না, কোন ক্লাসে বিলংস করছে, ক্লাস নেম কলন দি, ব্যাস। তাহলে দেখো, শুধু তোমাকে এখানে ক্লাসের নামটা দিয়ে দিতে হবে আর ব্যাস। তাহলে দেখো কি কি দিলাম, একটু চেক করে নাও। এই যে রিটার্ন টাইপ ক্লাস নেম, তারপরে কোলন দিয়েছি, ডবল কোলন, তারপরে ফাংশন নেম হয়েছে। তাহলে ক্লাসকে বিলংস করছে বলে আমাকে এইটুকু এক্সট্রা লিখতে হলো। ক্লাসের বাইরে কোনো ফাংশনকে ডিক্লেয়ার করছি, ডেফিনেশন দিচ্ছি, বাট সেটা বিলংস টু এনি ক্লাস, কোনো ক্লাসকে বিলংস করছে বোঝানোর জন্য ক্লাসের নামটা দিতে হবে। আর যদি কোনো ক্লাসকে বিলংস না করে, তাহলে এই পার্টটা দেওয়ার দরকার নেই। কনসেপ্ট ক্লিয়ার? মানে স্যার ক্লাসের কোনো মেম্বার ফাংশনকে বাইরে এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, তাই তো? ডেফিনেশন করতে ডেফিনেশন করতে পারি, সরি হ্যাঁ, ডেফিনেশন করতে পারি, ডিফাইন ঠিক আছে? করতে পারি। হ্যাঁ। এবারে দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে। When a function is declared as constant, কোনো ফাংশনকে
তুমি যদি কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করো, it can called on any type of object, constant object as well as non constant object। মানে তুমি কোনো ফাংশনকে, ধরো এই ফাংশনটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করেছি, তাহলে এই ফাংশনটাকে কোন অবজেক্ট কল করতে পারবে? না, বলা হচ্ছে এনি টাইপ অফ অবজেক্ট কল করতে পারবে। এনি টাইপ অফ অবজেক্ট ইন দিস সিনারিও কি বলছে না, কনস্ট্যান্ট অবজেক্ট আর নন কনস্ট্যান্ট অবজেক্ট। মানে একটা নরমাল অবজেক্ট ক্রিয়েট করেছে, ধরো এখানে ক্লাসের নাম ডেমো, আমি একটা ক্রিয়েট করেছি ডেমো ডি বলে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এটা অবজেক্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে? তাহলে এই যে ডেমো ডি অবজেক্ট, আমাকে বলো এই ডেমো ডি অবজেক্ট কনস্ট্যান্ট অবজেক্ট না নন কনস্ট্যান্ট অবজেক্ট? নন কনস্ট্যান্ট। কারণ এখানে কনস্ট্যান্ট কোথায় লিখিনি। তাহলে নন কনস্ট্যান্ট অবজেক্টও একটা কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে। আবার যদি কনস্ট্যান্ট অবজেক্ট হয় তাহলেও সে কিন্তু এই কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে। বুঝাতে পেরেছি? তাহলে যে কোনো ধরনের অবজেক্ট হোক, সেটা কনস্ট্যান্ট অবজেক্ট হোক বা নন কনস্ট্যান্ট অবজেক্ট হোক, তারা কিন্তু কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে। হয়েছে? কিন্তু নেক্সট। স্যার স্যার বলছি কনস্ট্যান্ট অবজেক্ট, হ্যাঁ, বলছি স্যার কনস্ট্যান্ট অবজেক্ট তো নরমাল ফাংশনকে করতে পারবে না, কল করতে পারবে পারবে না। না, সেটা তো আসছি, সবই আছে, টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর কে কি বলছিলে? স্যার বলছিলাম কনস্টের কাজটা কি এক্স্যাক্টলি? কনস্ট্যান্ট কাজটা আমি এটাই তো বললাম, কনস্ট হিসাবে যদি তুমি কোনো ম্যাটারকে ডিক্লেয়ার করো, তাকে আর কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না, তার ভ্যালু চেঞ্জ করা যাবে না। আমি যদি ওকে স্যার। ফাংশনের মধ্যে, আমি যদি কোনো জায়গায় আমার a ইকুয়াল টু 5 স্যার আছে, এই পয়েন্টটা আরেকবার একটু বলুন না। ব্যাস বলে দিচ্ছি, দেখো কোনো একটা জায়গায় তোমার a ইকুয়াল টু কত আছে, 5 আছে। আমি যে এখানে ফাংশনটা লিখেছি, ফাংশনের নাম কি বলো? ফাংশনের নাম কি? গেট ডেটা। এটা গেট কি ডেটা। ধরনের ফাংশন? কনস্ট্যান্ট ফাংশন। দ্যাট মিন্স এই ফাংশনটাকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে আমি এটাই বুঝাতে চেয়েছি যে বাবু এই ফাংশনের মধ্যে কোনো কিছুর ভ্যালু চেঞ্জ করা যাবে না। আমি যদি এখানে a প্লাস প্লাস করি, তাহলে বলো এর ভ্যালু কত হবে? হয়। এর ভ্যালু কত হবে এখানে? এর ভ্যালু 5 ছিল, এখানে a এটা প্লাস 6 প্লাস করলে হবে। 6 হবে। দ্যাট মিন্স ভ্যালু চেঞ্জ করছি কি করছি না? চেঞ্জ করছি। কিন্তু হ্যাঁ আমার নিয়ম বলছে তুমি একটা ফাংশনকে কনস্ট্যান্ট হিসাবে লিখেছো মানে ওই ফাংশনের মধ্যে কোনো রকম ভ্যালু চেঞ্জ করা যাবে না। তাহলে এটা কি দেখাবে? এরর দেখাবে, কম্পাইল টাইম এরর দেখাবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি এক্সাম্পল করাবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? নেক্সট, whenever a object is declared as constant, এই যে বলেছে অবজেক্টকে যদি তুমি কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করো, it need to be initialized at the time of declaration। অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে কখন? ডিক্লারেশনের সময়। আর কি করতে হবে? however the object initialization while declaring is possible only within the help of constructor। কনস্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু তুমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। এবারে ও বলছিল স্যার আপনি বললেন কনস্ট্যান্ট ফাংশন হলে সেটাকে নন কনস্ট্যান্ট অবজেক্টও কল করতে পারবে আর কনস্ট্যান্ট অবজেক্টও কল করতে পারবে। ব্যাপারটা যদি উল্টা হয়, উল্টা মানে কনস্ট্যান্ট অবজেক্ট সে কি নন কনস্ট্যান্ট ফাংশনকে কল করতে পারবে না কনস্ট্যান্ট ফাংশনকে কল করতে পারবে? সেটা আমরা একটু দেখে নিব। বলছে ফাংশন বিকামস কনস্ট্যান্ট when the const keyword is used in the function declaration। ঠিক জানো তোমরা the idea of constant function is not to allow them to modify the object on, এটা চেঞ্জ করা যাবে না, যেটা আমি এক্ষুনি বললাম। তারপরে কি বলছে দেখো, it is recommended practice to make many function constant as possible so that the accidental change to the object is avoided। বলছে প্র্যাকটিস রিকমেন্ড করা হচ্ছে, ডাক্তাররা যেমন রিকমেন্ড করে, ওষুধ রিকমেন্ড করে, সেরকম প্রোগ্রামাররাও রিকমেন্ড করে যে তুমি এমন ভাবে প্র্যাকটিস করো যে মেনি ফাংশন, তোমার যদি 100টা ফাংশন থাকে তার মধ্যে 90টা বা 80টা ফাংশনকে কি হিসাবে করো? কনস্ট্যান্ট হিসাবে করো। এতে করলে কি সুবিধা না, অ্যাক্সিডেন্টাল যদি কোনো চেঞ্জ হয়ে যায়, তোমার কনস্ট্যান্ট ফাংশন থাকার জন্য তোমার কিন্তু মেন ভ্যালু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? অ্যাক্সিডেন্টাল চেঞ্জ মানে এররের মাধ্যমে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিয়েছিল, কনস্ট্যান্ট মেম্বার ফাংশন। বলছে ডেটা মেম্বার ক্যান বি
আপডেটেড ইন দ্য মেম্বার ফাংশন দ্যাট ইজ নট কনস্ট্যান্ট। তুমি কারোর ভ্যালু আপডেট করতে পারবে সেই ফাংশনের মধ্যে, সেই মেম্বার ফাংশনের মধ্যে, যেটা কিন্তু কনস্ট্যান্ট টাইপ নয়। তার একটা এক্সাম্পল দেখে নি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ডেমনস্ট্রেট দ্য আপডেট, হয়েছে? কিসের ডেমনস্ট্রেট দিয়েছে? না আমি আপডেট করব, কাকে আপডেট করব বলো? কাকে আপডেট করব? মেম্বার ফাংশন। মেম্বার ফাংশনের মধ্যে ভ্যালু আপডেট করব, যেটা যে মেম্বার ফাংশনটা কি ধরনের? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হবে না, নন কনস্ট্যান্ট। নন কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট নয়। তাহলে আমি একটু জেনারেল প্রোগ্রাম করে দেখে নিই, তারপরে কনস্ট্যান্ট করে দেখবো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখানে এটা তো হেডার ফাইল দেওয়া আছে, নো প্রবলেম। ক্লাস শুরু হলো আমার এখানে। ক্লাসের নাম হচ্ছে কি? ক্লাসের নাম কি? ডেমো। ডেমো। এখানে ক্লাস শুরু হয়েছে, এখানে ক্লাস শেষ হয়েছে। জানো সি প্লাস প্লাসে ক্লাস শেষ হলে সেমিকোলন দিই আমরা। এখানে ইন্ট এক্স ধরনের একটা ভেরিয়েবল নিয়েছি, ক্লাস নিয়েছি, পাবলিক নিয়েছি। পাবলিকের মধ্যে এটা একটা ফাংশন, ফাংশনের রিটার্ন টাইপ কি? হ্যাঁ, ভয় void। ফাংশনের নাম কি? সেট ডেটা। সেট ডেটা। ফাংশনের আর্গুমেন্ট কি আছে? ইন্ট এ। ইন্ট এ। আর ফাংশনের মধ্যে কোডিং কি আছে? এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ, মানে যে এর ভ্যালুটা তুমি এখানে আনবে সেটা আমি কোথায় স্টোর করব? এক্স এ, মানে এক্স মানে আমি ক্লাসের মধ্যে স্টোর করে নিব। বুঝা গেছে? তাহলে এটা আমাকে বলো, এটা একটা ফাংশন, এটা কি ধরনের ফাংশন? নন কনস্ট্যান্ট। নন কনস্ট্যান্ট ফাংশন। এই যে বলা আছে নন কনস্ট্যান্ট মেম্বার ফাংশন, ঠিক আছে? নন কনস্ট্যান্ট ফাংশন। আরেকটা, আচ্ছা এখানে কি ভ্যালু আপডেট হয়েছে আমাকে বলো? এই নন কনস্ট্যান্ট, এটা হচ্ছে নন কনস্ট্যান্ট ফাংশন। আমাকে বলো এর মধ্যে যে কোডিংটা লিখেছি ওখানে কি কাজ হয়েছে? ডিক্লেয়ার হয়েছে। হ্যাঁ, স্টোর হয়েছে এক্স এর ভ্যালু, মানে এর ভ্যালুটা এক্স এর ভিতরে স্টোর করেছে। হ্যাঁ, এর ভ্যালুটা এক্স এ স্টোর হয়েছে, ভ্যালু ইনিশিয়ালাইজড হয়েছে বলতে পারি, হ্যাঁ। ভ্যালু স্টোর হয়েছে বলতে পারি। আমি কি এটা বলতে পারি যে ভ্যালু চেঞ্জ হয়েছে এখানে? না স্যার, না চেঞ্জ হয়নি। তাহলে এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়নি। স্যার অ্যাসাইন করার আগে স্যার গার্বেজ ছিল, তারপরে একটা অন্য ভ্যালু আসছে, তাহলে স্যার সেটা না, আপডেট হবে না? ফার্স্ট টাইম যখন ভ্যালু আসবে সেটাকে আমরা বলবি ইনিশিয়ালাইজেশন। ডিফল্ট ভ্যালু আলাদা আর ইনিশিয়ালাইজেশন ভ্যালু আলাদা। তুমি একটা প্রোগ্রামের মধ্যে ইন্ট এ লিখেছো, তাহলে এ নামে একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হলো, ওখানে ডিফল্ট ভ্যালু ধরে নিলাম আমার 0 আছে। এবার আমি এর ভ্যালু 5 লিখেছি, দ্যাট মিন্স আমি 0 চেঞ্জ করে 5 লিখছি না, ফার্স্ট টাইম এর ভ্যালু আমি 5 কি করছি? ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজ করছি। বুঝা গেছে? ভ্যালু চেঞ্জ তাহলে তাহলে স্যার ইনিশিয়ালের পরে আপডেট করলে তাহলে সেটাকে স্যার অ্যাসাইন আপডেট করব? করা মানেই চেঞ্জ করা, আপডেট করা মানেই চেঞ্জ করা, ঠিক আছে? ভ্যালু, এমনি স্যার ইকুয়াল মানে তো স্যার অ্যাসাইন না স্যার? হ্যাঁ ইকুয়াল মানে অ্যাসাইন করছি তো। অ্যাসাইন মানে ফার্স্ট টাইম করছি বলে ইনিশিয়ালাইজ। ইনিশিয়াল মানে শুরু, শুরু। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পেরেছো পেরেছি। তো? হ্যাঁ, ইনিশিয়ালাইজ মানে শুরুতে। আর ইকুয়াল টু মানে অ্যাসাইন করছি, ভ্যালুটা অ্যাসাইন করছি। এ ইকুয়াল টু 5 মানে 5 টা এ তে স্টোর হবে, অ্যাসাইন করছি, ঠিক আছে? চেঞ্জ মানে, চেঞ্জ মানে আমি যদি এখানে লিখতাম এ ইকুয়াল টু এ প্লাস 1, এই কথার মানে কি? আগে যে এর ভ্যালু ছিল তার সঙ্গে 1 যোগ হয়ে নতুন এর ভ্যালু হলো, তাহলে চেঞ্জ হলো। বা আমি লিখলাম এ প্লাস প্লাস, তাহলে এর ভ্যালু এ প্লাস প্লাস মানে কি? 1 বাড়বে। তাহলে এই ধরনের চেঞ্জ, ভ্যালু চেঞ্জ করার কোডিং আমি এর মধ্যে, মানে যদি স্ট্যাটিক কনস্ট্যান্ট হতো তাহলে লিখতে পারতাম না। তাহলে এখানে আমার ভ্যালু চেঞ্জের কোনো গল্প নেই এই ফাংশনে, ঠিক আছে? জাস্ট ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। নেক্সট আরেকটা ফাংশন লিখেছি দেখো, ইন্ট গেট ডেটা। তাহলে আমাকে বলো এখানে রিটার্ন টাইপ কি? ইন্ট ইন্ট। বা ফাংশনের নাম কি? গেট ডেটা। গেট ডেটা। এর মধ্যে কি কোডিং লিখেছি? প্লাস প্লাস। দ্যাট মিন্স এখানে কি হয়েছে? চেঞ্জ, ভ্যালু মডিফাই। চেঞ্জ হয়েছে, মডিফাই হয়েছে, হোয়াট এভার বলতে পারো, ঠিক আছে? ভ্যালুটা রিটার্ন চলে গেছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা কি ধরনের ফাংশন? নন নন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। বলছে নন কনস্ট্যান্ট ফাংশনে তুমি ভ্যালু আপডেট করো কত, না করো কত, কোনো মাথা ব্যথা নেই, কোনো রেস্ট্রিকশন নেই। নন কনস্ট্যান্ট ফাংশনের মধ্যে তুমি ভ্যালু আপডেট করতে পারো, না করতে পারো, তোমার ব্যাপার। তাহলে এখানে নিশ্চয়ই কোনো এরর আসার কথা নয়। তাহলে আমি এখানে মেন ফাংশনে ঢুকলাম, মেন ফাংশন শুরু শেষ। এটা কি হয়েছে এই লাইনটা? ডেমো ডি
অবজেক্ট অবজেক্ট কি? অবজেক্টের নাম কি? ডি কোন ক্লাসের অবজেক্ট? ডেমো ডেমো ক্লাসের অবজেক্ট। এবারে ডি এর মাধ্যমে সেট ডেটাকে কল করেছি, সঙ্গে আর্গুমেন্ট কত পাঠিয়েছি? 10 তাহলে এখান থেকে কোথায় চলে যাব? সেট ডেটা, এই যে এখানে। তাহলে কত সঙ্গে করে কত নিয়ে এসেছিলে? 10 নিয়ে গেছিল। 10 তাহলে 10টা গিয়ে কত স্টোর হবে? এতে। তাহলে এর ভ্যালুটা আবার কোথায় গিয়ে স্টোর হবে? এক্স এ। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 10 কনসেপ্ট ক্লিয়ার? এবারে দেখো রিটার্ন, কি রিটার্ন আসবে? ভয়েড মানে কিছু রিটার্ন আসবে না? চলে এলাম। নেক্সট সি আউট প্রিন্ট করবে কার ভ্যালু? ডি ডট গেট ডেটা ফাংশন কল হয়েছে আবার। তাহলে গেট ডেটা ফাংশনে গেলাম, গেট ডেটা ফাংশনে গেলাম। এইখানে দেখো, এখানে ভ্যালুটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে না? প্লাস প্লাস এক্স, তাহলে এক্স এর ভ্যালু এখানে কত হবে? 11 হবে 11 হবে। তাহলে এক্স এর ভ্যালু 11 হবে। দ্যাট মিন্স ক্লাসের মধ্যে ভ্যালু আপডেট হয়ে যাবে, 11 হবে, তাই না? 11 হবে। এক্স এর ভ্যালু রিটার্ন আসবে, রিটার্ন এলে সঙ্গে সঙ্গে রিটার্ন আসবে। রিটার্ন এসে কোন জায়গায় প্রিন্ট হবে? এই জায়গাটা প্রিন্ট হবে। বুঝতে পেরেছো? ব্যাস, এখানে তাহলে 11 প্রিন্ট হবে। দেখে নাও 11 প্রিন্ট হয়েছে কিনা। দেখে নাও আউটপুটে 11 প্রিন্ট হয়েছে। হয়েছে? তাহলে এটা তো আমরা একটা নরমাল ফাংশন দেখলাম, নরমাল, যেখানে কনস্ট্যান্টের কোনো গল্প নাই। তাহলে নরমাল ফাংশন থেকে আমি কি বুঝতে পারলাম? যে নরমাল ফাংশনের মধ্যে কনস্ট্যান্ট, নরমাল ফাংশনের মধ্যে ভ্যালু তুমি আপডেট করতে পারো, নাও করতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই। এবারে কনস্ট্যান্ট ফাংশন নিয়ে চেক করব। দেখো, ডেমনস্ট্রেট ডেটা ক্যান নট বি আপডেটেড বা মডিফাইড বা চেঞ্জড কনস্ট্যান্ট মেম্বার ফাংশনের মধ্যে। ঠিক আছে? এখানে আমি হেডার ফাইল দিয়েছি, ক্লাস দিয়েছি একই রকম, ক্লাসের নাম ডেমো, পুরো একই রকম। ক্লাস এখানে শুরু হয়েছে, ক্লাস এখানে শেষ হয়েছে। ঠিক আছে? ক্লাসের মধ্যে ইন্ট বলে একটা এক্স ভেরিয়েবল নিয়েছি। পাবলিক সেকশনে দেখো সেট ডেটা, পুরো একই কোডিং লিখেছি, আগেটা পুরো একই কোডিং লিখেছি। আমাকে বলো এই ফাংশনের নাম কি? সেট ডেটা। কি ধরনের ফাংশন? নন কনস্ট্যান্ট নন কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে? ব্যাস। তারপরে আবার একটা ফাংশন নিয়েছি। এই দেখো, এই ইন্টটা কি? রিটার্ন টাইপ রিটার্ন টাইপ। গেট ডেটা ফাংশন ফাংশনের নেম। আর কনস্ট লিখে দিয়েছি Keyword. পাশে। কনস্ট লিখেছি মানে এটা কি ধরনের ফাংশন? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট ফাংশন মানে এই ফাংশন শুরু আর শেষের মধ্যে কোন রকম ভ্যালু চেঞ্জ করার কোডিং লিখা যাবে না। সোজা কথায় ভ্যালু চেঞ্জ করার কোডিং লিখা যাবে না, বা ভ্যালু আপডেট করার কোডিং লিখা যাবে না। তাহলে দেখো, এর মধ্যে আমি কি করেছি? আপডেটের কোডিং লিখে দিয়েছি। হ্যাঁ, কোডিং, বা আমি লিখতে পারি স্টেটমেন্ট ফর চেঞ্জ ভ্যালু, তাই তো? তাহলে এটা কি দেখাবে? এটা এক্সিকিউট করে যাবে না এরর দেখাবে? এরর এরর দেখাবে। তাহলে একবার রান করিয়ে দেখে নি। দেখো, মেন ফাংশনে ঢুকলাম, শুরু শেষ, এখানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ফাংশন স্যার কল এরর হয়েছে। দেখাবে কেন, এটা একটু বুঝিয়ে দিন একটু। হ্যাঁ, এই তো বুঝাচ্ছি। এটা তো মেন ফাংশন। তুমি বলো এইটা কি হয়েছে, এই লাইনে কি কাজ হয়েছে? ডেমো ডি, ডেমো ডিতে কি হয়েছে বলো? বলো, কে বলতে পারবে? ডিক্লারেশন করে হ্যাঁ, ডিক্লারেশন করে বুঝতে পারলাম ডিক্লারেশন না। করেছে স্যার। কি ডিক্লারেশন করেছে? অবজেক্ট ক্রিয়েট হয়েছে। অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ডিক্লারেশন করেছে। অবজেক্টের নাম কি? ডেমোডি ডেমো ডি অবজেক্টের ডি নাম। দেখো, ডি হচ্ছে ডি নাম। তুমি ভালো ডি করে প্রথম থেকে 3-4টা ক্লাস দেখবে। ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্টের নাম, আর এটা কি? এটা ক্লাস। ক্লাসের নাম। হ্যাঁ। তাহলে অবজেক্টের মাধ্যমে সেট ডেটা বলে একটা ফাংশনকে কল করেছে। তাহলে বলো, এই ডি কোন ক্লাসের অবজেক্ট? ডি কোন ক্লাসের অবজেক্ট? ডেমো ক্লাসের অবজেক্ট। ডেমো তাহলে ক্লাসের। ডি এই সেট ডেটা ফাংশনকে কোন ক্লাসের মধ্যে খুঁজবে? ডেমো ক্লাসের মধ্যে খুঁজবে। তাহলে চলো তো, ডেমো ক্লাসের মধ্যে সেট ডেটা বলে কোনো ফাংশন আছে? এই যে সেট ডেটা বলে ফাংশন আছে। সঙ্গে করে কি নিয়ে এসছে? কত ভ্যালু নিয়ে এসছে? 10 নিয়ে এসছে, 10 নিয়ে গেছে। ঠিক আছে, আমি নিয়ে যাই এরো দিয়ে দিয়ে। চলো, নিয়ে চলো, অনেকটা রাস্তা, এই পৌঁছে গেলাম এখানে। ঠিক আছে? এখানে এর ভ্যালু কত হয়ে গেল?
10 10 এই 10 এর ভ্যালুটা কোথায় স্টোর হবে? x এ x এর ভ্যালু কত হয়ে গেল? 10 কনসেপ্ট ক্লিয়ার? কোনো এরর ওকার করবে কি এখনো পর্যন্ত? করবে না। না। এবারে রিটার্ন সঙ্গে করে কিছু নিয়ে যাবে না। তাহলে রিটার্ন চলো, যেখান থেকে এসেছিলে, যে রাস্তা ধরে এসেছিলে সেই রাস্তা ধরে আমি রিটার্ন চলে গেলাম। চলো কোথা থেকে কল হয়েছিল, এখানে পৌঁছে গেলাম। নেক্সট লাইন, সি আউট মানে প্রিন্ট করবে নিউ লাইনে। এখানে কি হয়েছে বলো? প্রিন্ট হয়েছে গেট ডেটা ডি অবজেক্টের মাধ্যমে গেট ডেটা ফাংশনকে কি হয়েছে? প্রিন্ট হয়েছে কল হয়েছে। প্রিন্ট হয়েছে তাহলে চলো কল করবো। চলো এখানে গেট যাচ্ছি, গেট ডেটা ফাংশনকে কল করতে, তাই তো? দেখো গেট ডেটা ফাংশন এখানে আছে, গেট ডেটা ফাংশন পেয়েছি, কোনো প্রবলেম নেই। সঙ্গে করে কিছু নিয়ে এসেছি? প্রিন্ট নিয়ে হ্যাঁ, না এখন নিয়ে কিছু যায়নি, এমটি আছে, কোনো প্রবলেম নেই, ম্যাচিং হয়ে যাবে, এখানেও এমটি আছে। বেশ, এবারে দেখো এই ফাংশনটা কি ধরনের ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন ও নন কনস্ট্যান্ট ফাংশন? কনস্ট্যান্ট ফাংশন কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে কি? এই ফাংশনের মধ্যে কোন রকম ভ্যালু চেঞ্জের কোডিং লেখা যাবে না, ভ্যালু চেঞ্জের কোডিং লেখা যাবে না। আমার কথাটা কি বুঝতে পেরেছো তো? তাহলে চলো, এখানে আমি কমেন্ট দিয়েছি, কোনো প্রবলেম নেই, কমেন্ট এগুলো ইগনোর হয়ে গেল। ওইখানে দেখো কি করেছি, এক্স প্লাস 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 এক্স এর মানে কি বলতো? এক্স p increment প্রি ইনক্রিমেন্ট এক্স ইকুয়াল টু x প্লাস 1 এক্স প্লাস 1। এক্স এর অরিজিনাল ভ্যালু কত? দেখো 10 এই যে ক্লাসের মধ্যে আছে 10, 10 হ্যাঁ এখানে পেয়ে গেল 10 প্লাস 1। তাহলে কত হয়ে গেল এক্স এর ভ্যালু? 11 তাহলে বলো এক্স এর ভ্যালু ছিল 10, চেঞ্জ হয়ে 11 হয়ে গেল, ভ্যালু কি চেঞ্জ হলো? হ্যাঁ হ্যাঁ স্যার কিন্তু নিয়ম অনুযায়ী তুমি কাউকে কোনো ফাংশনকে কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার করেছো মানে তার মধ্যে কোনো রকম ভ্যালু চেঞ্জ করা যাবে না। আর তুমি তো ভ্যালু চেঞ্জের কোডিং লিখে দিয়েছো, তাহলে কি দেখাবে? এরর এরর দেখাবে। কম্পাইল টাইম এরর। কম্পাইল টাইম এরর। দেখো আউটপুটে দেখো কি দেখিয়েছে, এই যে এখানে এরর দেখাচ্ছে, ঠিক আছে? কম্পাইল টাইম এরর দেখতে পেয়েছো? এই যে কোথায় দেখাচ্ছে এররটা, দেখো ওই যে চেঞ্জ যেখানে করেছো ওখানটায় এরর দেখাচ্ছে। বুঝাতে পেরেছি? কনসেপ্ট ক্লিয়ার তো ব্রো? কনস্ট্যান্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আশা তো করছি এবারে 2-3 নাম্বার এখান থেকেই থাকবে। কনস্ট্যান্ট ফাংশন তাহলে কি কাজ করতে হবে স্যার? হ্যাঁ বলো। স্যার কনস্ট্যান্ট ফাংশনে কোনো ভ্যালু যদি অ্যাসাইনও না করতে হয়, চেঞ্জও না করতে হয়, স্যার কি করতে পারবে কনস্ট্যান্ট ফাংশন দিয়ে? মানে এটা ইউজ কেস কেমন চেঞ্জ হবে? করতে পারবে না, বাকি সবকিছু করতে পারবে। স্যার তাহলে কনস্ট্যান্ট ফাংশন কি পারপাসে ইউজ করা হয়? শুধুমাত্র যাতে ভ্যালু চেঞ্জ না যেখানে করা যায়। যে কোডিং এর মধ্যে কোন রকম ভ্যালু চেঞ্জ করা হবে না সেই সব কোডিং তুমি কনস্ট্যান্ট ফাংশনের মধ্যে লিখবে। যে যে পোর্শনে বা যে সেকশনে ভ্যালু চেঞ্জ হবে না, কনস্ট্যান্টই থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, একটা স্টুডেন্ট বলে টেবিল আছে, কি টেবিল? স্টুডেন্ট বলে টেবিল আছে। স্টুডেন্টের কি কি ডেটা থাকতে পারে বলো? রোল নাম্বার, নেম, কলেজ নেম, রেস হ্যাঁ কলেজ নেম, ডিপার্টমেন্ট থাকতে পারে। এবারে বলো এবারে বলো রোল নাম্বার চেঞ্জ হতে পারে? না স্যার চেঞ্জ হতে পারে তো, প্রত্যেক স্টুডেন্টের আলাদা হ্যাঁ স্যার 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 নেম, প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা। কলেজ নেম বলো, কলেজ নেম কি চেঞ্জ হবে? কলেজ নেম কিন্তু চেঞ্জ হবে না, সব স্টুডেন্টেরই কলেজ নেম সেম থাকবে। বা একই ডিপার্টমেন্টে যদি বিলংস করে তাহলে সব স্টুডেন্টের ডিপার্টমেন্ট একই থাকবে। বুঝা গেছে? তাহলে এই জিনিসের কাজগুলো আমি কনস্ট্যান্ট ফাংশনের মধ্যে করব। বুঝা গেছে তো? হ্যাঁ স্যার। নেক্সট, এবারে দেখো এতক্ষণ যে একটা নন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট ফাংশন করলাম সেগুলো ক্লাসের মধ্যে লিখেছি না ক্লাসের বাইরে? দেখো ক্লাস এখানে শেষ হয়েছে, ক্লাসের মধ্যে আছে। এবারে আমি ক্লাসের বাইরে কনস্ট্যান্ট ফাংশনকে লিখে দেখাবো এক্সাম্পলে। দেখো কনস্ট্যান্ট মেম্বার ফাংশন ডিফাইন আউটসাইড দ্য ক্লাস, ক্লাসের বাইরে ডিক্লেয়ার করব। আচ্ছা, বিলংস টু দ্য ক্লাস, মনে রাখবে বিলংস টু দ্য ক্লাস মানে এই ফাংশনটা ওই ক্লাসকেই বিলংস করছে। এই ফাংশনের মালিক হচ্ছে এই ক্লাস।
কিন্তু আমি ফাংশনটাকে ক্লাসের মধ্যে না লিখে ক্লাসের বাইরে লিখেছি শুধু। আমার কথাটা বুঝতে পেরেছো তো? আচ্ছা, ফাংশন ডেফিনেশনটা বাইরে, হ্যাঁ, ডেফিনেশনটা বাইরে লিখবো শুধু। কিভাবে লিখবো সেটা ডিফাইন ক্লাসে করবো। হ্যাঁ? আচ্ছা, ডিফাইন ক্লাসের মধ্যে করতে হবে। না, ডিফাইন মানে ডেফিনেশন। ডিক্লারেশন ক্লাসের মতো। হ্যাঁ, Declaration. ফাংশন ডিফাইন কথার মানে হচ্ছে ডেফিনেশন থেকে ডিফাইন কথাটা এসছে। ডিক্লারেশনটা ক্লাসের মধ্যে হবে। তাহলে আউটসাইডে কোনটা যাবে? ফাংশন Definition. ডিফাইন বা ডেফিনেশন। আর ইনসাইড ইনসাইডে কি হবে? ডিক্লারেশন। Declare. বুঝতে পেরেছো তো? ডিক্লারেশন যেটাকে আমরা আর কি বলি? প্রোটোটাইপ। তাই না? স্যার। তাহলে চলো শুরু করি। দেখে নাও, এটা তো হেডার ফাইল। ক্লাস শুরু করেছি, এখানে শেষ করেছি। একটা ভেরিয়েবল নিয়েছি এক্স, পাবলিক সেকশনের আন্ডারে। এই কোডিংটা কিসের কোডিং? ফাংশনের যে তিনটা ছিল, ফাংশন ডিক্লারেশন বা প্রোটোটাইপ, ফাংশন ডেফিনেশন, ফাংশন কলিং। এটা কার সঙ্গে ম্যাচ করছে বলো? প্রোটোটাইপ। প্রোটোটাইপ তাই তো, বা ডিক্লারেশন। তাহলে এটা ফাংশন ডিক্লারেশন। তার মধ্যে করলাম দেখো, ক্লাস শুরু আর শেষের মধ্যে করলাম। ঠিক আছে? ক্লাসের মধ্যে তাহলে আমি প্রোটোটাইপটা করলাম। এই যে বললাম ইনসাইড, প্রোটোটাইপটা আমি ক্লাসের মধ্যে করছি। ঠিক আছে? নেক্সট আরেকটা করেছি দেখো, ইন্টটা কি এখানে? Return. রিটার্ন টাইপ, ফাংশন নেম কনস্ট। তাহলে দেখো এখানে দুটো ফাংশন, এটাও ডিক্লারেশন, এটাও তো প্রোটোটাইপ। হ্যাঁ। তাহলে দুটো ফাংশন করেছি। একটা ফাংশন কি? একটা ফাংশনের নাম কি? সেট ডেটা। আর একটা ফাংশন হচ্ছে গেট ডেটা। দুটোই হচ্ছে প্রোটোটাইপ। ঠিক আছে? এবারে বলো কোনটা কনস্ট্যান্ট টাইপ আর কোনটা নন কনস্ট্যান্ট টাইপ? Get data constant. হ্যাঁ, এটা হচ্ছে নন কনস্ট্যান্ট আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টাইপ। কনস্ট্যান্ট টাইপ কি করে বুঝলে? না দেখো, কনস্ট্যান্ট বলে লিখেছি আমি। ভালো করে যদি লক্ষ্য করো, প্রথমের প্যারাগ্রাফটা একদম, সেখানে বলাই ছিল যে তোমাকে দুটো জায়গায় করতে হবে। কোথায় কোথায়? এই দেখো, কোথায় কোথায় আমাকে করতে হবে? দাগ দিয়েছিলাম দেখো, ফাংশন প্রোটোটাইপের মধ্যে মানে ফাংশন ডিক্লারেশনের মধ্যেও কনস্ট্যান্ট কথাটা এড করতে হবে। ফাংশন প্রোটোটাইপের মধ্যেও কনস্ট্যান্ট কথাটা অ্যাপেন্ড করতে হবে। আর ফাংশন ডেফিনেশনের মধ্যেও কনস্ট্যান্ট কথাটা অ্যাপেন্ড করতে হবে। বুঝা গেছে? তাহলে আমি সেই জন্য ফাংশন কিসের জন্য এটা বলছি? ফাংশন প্রোটোটাইপের মধ্যে কনস্ট কথাটা এড করলাম। হয়েছে? বেশ, এবারে চলো তাহলে এখানে ক্লাস শেষ। দেখো ক্লাস শুরু শেষ, ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। এবারে ক্লাসের বাইরে, আউটসাইড অফ দ্য ক্লাস, এটা আউটসাইড অফ দ্য ক্লাস। হ্যাঁ, কি করেছি আমরা? একটা কমেন্ট দিয়েছি। কমেন্ট দিয়ে দেখো, ভয়েডটা কি? Return. রিটার্ন টাইপ। ডেমোটা কি? Class name. ক্লাস নেম। বলেছিলাম না, ক্লাসের বাইরে ডিক্লেয়ার করলে তোমাকে ওই ক্লাস নেম আর ডবল কোলনটা দিতে হবে। স্কোপ রিজলিউশন অপারেটর যেটাকে আমরা বলি, তাই না? ডেমো মানে ক্লাস নেম আর স্কোপ রিজলিউশন অপারেটর বা অ্যাক্সেস ক্লাস থেকে ফাংশন ক্রিয়েট করার যে সিম্বল, সেটাকে দিতে হবে। এটাকে স্কোপ রিজলিউশন অপারেটর বলি, জানো তো? হ্যাঁ। হ্যাঁ, স্কোপ রিজলিউশন অপারেটর কেন বলি বলো তো? কারণ দেখো এখানে এই যে সেট ডেটা বলে ফাংশনটা, এর স্কোপ কোন ক্লাসের মধ্যে? ডেমো ক্লাসের মধ্যে। সেজন্য একে স্কোপ রিজলিউশন অপারেটর বলি। এই সেট ডেটা ফাংশনটাকে তুমি শুধুমাত্র ডেমো ক্লাসের মধ্যে থেকেই অ্যাক্সেস করতে পারবে। ডেমো ক্লাসের বাইরে এই সেট ডেটা ফাংশনের কোনো স্কোপ নাই। এই সেট ডেটা ফাংশনকে অ্যাক্সেস করার কোনো স্কোপ নাই। সেই জন্য এটাকে স্কোপ রিজলিউশন অপারেটর বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার তো? এবারে দেখো এখানে আমি এখানে করেছি একটা আর্গুমেন্ট নিয়েছি আর এক্স এর ভ্যালু কি করেছি? ইনিশিয়ালাইজ করেছি। বেশ, এখানে কমেন্ট চলে গেল। তারপরে দেখো আবার একটা রিটার্ন টাইপ, ক্লাস নেম, স্কোপ রিজলিউশন অপারেটর, ফাংশনের নাম, কনস্ট্যান্ট টাইপের ফাংশন আর রিটার্ন করেছি। তাহলে বলো এখানে এটা হয়ে গেল। নেক্সট চলো মেন ফাংশনে ঢুকলাম। মেন ফাংশনে ঢুকে প্রথমে এই লাইনে কি কাজ হয়েছে বলো? অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ডি নামে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এলো কমেন্ট চলে গেল। তারপরে দেখো ডির মাধ্যমে কোন ফাংশনকে কল করেছি? সেট ডেটা। তাহলে সেট ডেটা ফাংশনটা কোন ক্লাসের মধ্যে খুঁজবে? ডি অবজেক্ট ডেমো ক্লাস। ডেমো ক্লাসের মধ্যে খুঁজবে।
চলো খুঁজতে বেরিয়ে পড়ো, ডেমো ক্লাসের মধ্যে চলো। সঙ্গে করে কত নিয়ে যাচ্ছে? 10 নিয়ে যাচ্ছে। গেলাম, কত দূরে আছে? এই এই তো গো, এই তো পেয়ে গেছি। পেয়ে গেছি না? পেয়ে গেছি, সেট ডেটা ফাংশনকে পেয়ে গেছি। পেয়েছি কি পাইনি? না, আমি বলেছিলাম কে খুঁজছে, ডি অবজেক্ট খুঁজছে। ডি অবজেক্ট কোন ক্লাস থেকে তৈরি হয়েছে? Demo. ক্লাসের নাম কি? ডেমো। ডেমো। তাহলে এই ডি অবজেক্ট শুধুমাত্র ডেমো ক্লাসের মধ্যেই অ্যাক্সেস করতে পারবে। আমাকে বললো এখানে ক্লাসেস, এইটা তো ক্লাসের বাইরে কোডিং, তাই না? এই এই পার্টটা আউটসাইড অফ দ্য ক্লাস, ক্লাসের বাইরে তো, না ক্লাসের ভিতরে? বাইরে। তাহলে বাইরের জিনিস কি এই ডি অবজেক্ট অ্যাক্সেস করতে পারবে? পারবে না। তাহলে এখানে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। বুঝতে পেরেছো? আমাকে কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না, আমি ক্লাসের মধ্যে ঢুকবো আগে। চলো ক্লাসের মধ্যে ঢুকলাম, ডেমো ক্লাসের মধ্যে পৌঁছে গেলাম। সেট ডেটা, এই সেট ডেটা পেয়ে গেছি। সেট ডেটা একে পেয়ে গেছি, আমি ফাংশনকে পেয়ে গেছি। বাট এখানে এসে দেখছে এখানে তো ডেফিনেশন নেই। ডেফিনেশন আছে কি? হ্যাঁ, না। ডেফিনেশন নেই। ডেফিনেশন না থাকলে কি করে এক্সিকিউট করবে? তখন সে যাবে ক্লাসের কাছে, বাবু তুমি তোমার ক্লাসের মধ্যে একটা প্রোটোটাইপ ডিক্লেয়ার করে রেখেছো, যেটাকে আমি ম্যাচ করাতে পারছি। আমি এই সেট ডেটা যে প্রোটোটাইপ ফাংশন প্রোটোটাইপ লিখেছো সেটাকে আমি কল করতে চাই, কিন্তু তোমার ক্লাসের মধ্যে শুধুমাত্র প্রোটোটাইপটা আছে, ডেফিনেশন নেই যেটাকে এক্সিকিউট করাবো। তখন ক্লাস তাকে বলবে, আচ্ছা আমার আমার ক্লাসের আন্ডারে এর কোডিং দেওয়া নেই, ডেফিনেশনের কোডিং দেওয়া নেই। তখন বলবে না তো, ক্লাসের মধ্যে তো সেট ডেটা ফাংশনের ডেফিনেশন দেওয়া নেই, শুধু প্রোটোটাইপ দেওয়া আছে। তাহলে বলবে ঠিক আছে, তুমি যাও, আমার আমার কিছু মেম্বার ফাংশন আমার ক্লাসের বাইরে আছে, সেখানে দেখো তো তাদের সঙ্গে আছে কিনা। তখন এ কি করবে? খুঁজতে বেরাবে, ক্লাসের বাইরে আসবে। এটা ক্লাসের বাইরে বেরালো। ক্লাসের বাইরে বেরিয়ে দেখবে, ক্লাসের বাইরে কোন ক্লাসের বাইরে? ডেমো ক্লাস। ডেমো ক্লাসের বাইরে। ডেমো ক্লাসের বাইরে বেরিয়ে এসে দেখবে, হ্যাঁ তো এইখানে তো সেট ডেটা বলে একটা ফাংশন আছে, ম্যাচ করে গেছে। তখন বলবে হ্যাঁ আমি একটা সেট ডেটা বলে একটা ফাংশন পেয়েছি ক্লাসের বাইরে। তখন সে বলবে আচ্ছা একটু চেক করে নিবে ওই ফাংশনটা আমার ফাংশন কিনা, আমার মানে ডেমো ক্লাসের ফাংশন কিনা। আচ্ছা তখন সে চেক করে নিবে, দেখো তো ডেমো ক্লাসের ফাংশন কিনা, ঠিক না ভুল? ডেমো ক্লাসের ফাংশন। তাহলে এটা ডেমো ক্লাস বিলংস টু, বলেছিলাম ডেমো ক্লাস, তাহলে এটা ডেমো ক্লাসের ফাংশন। তখন বলবে ঠিক আছে, তাহলে তুমি আবার এক্সিকিউট করাতে পারো। তখন সে সঙ্গে করে 10 নিয়ে এসেছিল, সেই 10টা এখানে স্টোর করে দিবে, সেই 10টা এখানে এক্স এর ভ্যালুতে স্টোর হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 10। বুঝতে পেরেছো? কোনো প্রবলেম নাই। এবারে ফিরে চলে যাবে যেখান থেকে এসেছিল, এখানে পর্যন্ত ফিরে চলে এলো। এবারে দেখো এখানে নেক্সট লাইনে প্রিন্ট করছে, গেট ডেটা বলে একটা ফাংশনকে কল করছে। তাহলে বলো ডি গেট ডেটা ফাংশনকে ক্লাসের মধ্যে খুঁজবে না ক্লাসের বাইরে খুঁজবে? হুম, ক্লাসের মধ্যে। ক্লাসের ক্লাসের মধ্যে। মধ্যে খুঁজবে প্রথমে। ক্লাসের মধ্যে খুঁজে পাবে, হ্যাঁ কি না? ক্লাসের মধ্যে পাবে। খুঁজে পাবে। ক্লাসের মধ্যে খুঁজে পাবে। হ্যাঁ, তাহলে দেখো ক্লাসের মধ্যে গেট ডেটা ফাংশনকে খুঁজে পাবে। খুঁজে পাওয়ার পরে দেখবে এটা তো ডেফিনেশন নয়, এটা কি? প্রোটোটাইপ। প্রোটোটাইপ। তখন সে ডেমো ক্লাসকে গিয়ে কমপ্লেন করবে, এই আমি গেট ডেটা ফাংশনের ডেফিনেশনটা খুঁজে পাচ্ছি না, এখানে শুধু প্রোটোটাইপ আছে। তখন ক্লাস তাকে পাঠাবে বাইরে খোঁজার জন্য। বাইরে এসে খুঁজে পাবে গেট ডেটা ফাংশন। তখন এই ডেমো ক্লাস ওকে বলবে দেখে না ওটা আমার গেট ডেটা ফাংশন কিনা। তখন সে গেট ডেটা কোন ক্লাসে বিলংস করছে সেটা চেক করে নিবে, ডেমো ক্লাসে বিলংস করছে। তখন সে তাকে এক্সিকিউট করাতে পারবে। এক্সিকিউট করাতে এসে এর মধ্যে কি কোডিং লেখা আছে দেখবে, ওরে বাবা এ তো কনস্ট্যান্ট টাইপ, মানে এর মধ্যে যেসব কোডিং আছে কোনো ভ্যালু চেঞ্জের কোনো কোডিং রাখা যাবে না। এবারে এখানে দেখো কি কোডিং রাখা আছে, রিটার্ন এক্স, এক্স এর ভ্যালু কত? 10। শুধু 10 ভ্যালুটা রিটার্ন চলে যাবে। এর মধ্যে কি কোনো ভ্যালু চেঞ্জের কোডিং লেখা আছে? না। লেখা নেই। তাহলে শুধু 10টা রিটার্ন চলে যাবে। তাহলে ভ্যালু চেঞ্জের কোডিং লেখা নেই মানে কোডিং ঠিক আছে, কনস্ট্যান্ট, ভ্যালু চেঞ্জের কোডিং থাকবে না। তাহলে ফিরে চলে আসবে
দিয়ে এখানে 10 প্রিন্ট করে দেবে। বুঝতে পেরেছো? এই দেখো আউটপুট 10 প্রিন্ট হচ্ছে। তাহলে এটা গেল আউটসাইড অফ দা ক্লাস ডিক্লেয়ারিং কি ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে? এবারে এখানে দেখো আরেকটা জিনিস দিয়েছে, C++ program demonstrate that constant function can be called by non-constant object. বলো constant function কোন কোন অবজেক্ট থেকে কল করা যাবে? কনস্ট্যান্ট অবজেক্ট, কনস্ট্যান্ট অবজেক্ট থেকেও কল করা যাবে নন কনস্ট্যান্ট, আর নন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট অবজেক্ট থেকেও অবজেক্ট থেকেও কল করা যাবে। তাহলে আমি একবার নন কনস্ট্যান্ট অবজেক্ট আর কনস্ট্যান্ট অবজেক্ট থেকে কল করে দেখে নিলেই হয়ে যাবে, তাই না? তাহলে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে দেখো, এটা হেডার ফাইল দিয়েছে, ক্লাসের নাম, ভ্যালু নিয়েছি একটা, টেস্ট এ ক্লাসের নাম, আর এটা কি একটা কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর, ফাংশনের নাম সেম, রিটার্ন টাইপ নেই, দেখো রিটার্ন টাইপ নেই, তাহলে ক্লাসের নাম ফাংশনের নাম সেম আর রিটার্ন টাইপ নেই, তাহলে আমি বুঝে যাব এটা কি কনস্ট্রাক্টর ফাংশন, এর মধ্যে ভ্যালু ভি রেখেছি। আচ্ছা, এটা কি ধরনের কনস্ট্রাক্টর? কনস্ট্যান্ট প্যারামিটারাইজড প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। কনস্ট্যান্ট না নন কনস্ট্যান্ট? নন কনস্ট্যান্ট নন কনস্ট্যান্ট অবভিয়াসলি, কারণ কনস্ট্যান্ট বলে লেখা নেই এখানে কোথাও, তাই না? বেশ, তারপরে এখানে আসবো ইন্ট, এই দেখো এই যে ফাংশনটা, এটা কনস্ট্যান্ট ফাংশন নন কনস্ট্যান্ট ফাংশন? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে, কনস্ট্যান্ট ফাংশন। চলো এখানে শেষ হয়ে গেল ক্লাস, মেন ফাংশন শুরু হয়েছে। এখানে কি হয়েছে, কি হয়েছে? ভ্যালুটা পাস করেছে, অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট হয়েছে, অবজেক্ট ক্রিয়েট হয়েছে। অবজেক্টের নাম কি? টি, টি। আচ্ছা, অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি কল হয়? কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর। এখানে কি ধরনের কনস্ট্রাক্টর কল হবে? প্যারামিটার প্যারামিটারাইজড। কটা প্যারামিটার থাকতে হবে? একটা কি ধরনের প্যারামিটার থাকতে হবে? ইন্ট ইন্টিজার টাইপ। ইন্টিজার ছিল, তাহলে বলো আমি ক্লাসের মধ্যে গিয়ে কোন ফাংশনকে খুঁজবো? টেস্ট, টেস্ট ফাংশনকে খুঁজবো। যে ফাংশনের কটা কটা প্যারামিটার থাকবে? একটা একটা, এবং সেটা অবশ্যই কি টাইপসের? ইন্টিজার, ইন্টিজার টাইপসের। চলো খুঁজতে চলো, ক্লাসের মধ্যে এলাম, দেখো খুঁজে পেয়ে গেছি, হয়েছে? টেস্ট বলে ফাংশনের নাম, আর দেখো একটাই প্যারামিটার, ইন্টিজার টাইপ প্যারামিটার, ঠিক আছে? আর সঙ্গে করে কত ভ্যালু নিয়ে এসেছিলাম? 20। তাহলে 20টা গিয়ে কোথায় স্টোর হবে? এখানে ইয়ে করেছে, এখানে এটা হবে না, ঠিক আছে? স্যার ওখানে ভি ইকুয়ালস টু 0 করে দেওয়া আছে। না না না, ওটা হবে না, ঠিক আছে, কেটে দিলাম তো। ওটা না কাটালে 0 হবে না, প্রিন্ট করবে? না, না কাটলেও কিন্তু ভ্যালু আপডেট হয়ে যাবে, না কাটলেও কিন্তু ভ্যালু আপডেট হয়ে যাবে, যে ভ্যালুটা নিয়ে এসছো সেই ভ্যালুটা, কারণ সে ভ্যালু নিয়ে এসেছে এখানে রাখবে বলে। আমার কথাটা বুঝতে পেরেছো তো? সে ভ্যালুটা নিয়ে এসেছে এখানে রাখবে বলে, তুমি যদি এখানে ভ্যালুটা না কাটো, জিরোটা না কাটো, তাহলে কিন্তু ভ্যালুটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভি এর ভ্যালু কত হলো? 20। সেই 20টা কোথায় গিয়ে স্টোর হবে? ভ্যালু 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 কত হলো? 20 হয়ে গেল, ঠিক আছে? চলো ফিরে চলে এলো, কোনো প্রবলেম নেই, নন কনস্ট্যান্ট তো, কোনো প্রবলেম নেই, কোনো চেকিং এর ব্যাপার নেই। এবারে সি আউট টি ডট গেট ভ্যালু, তাহলে গেট ভ্যালু ফাংশনকে কল করতে হচ্ছে, গেট ভ্যালু ফাংশনকে আমি কল করলাম। দেখো এই টেস্ট ফাংশনকে কল করতে হলো না, ওটা অটোমেটিক কল হলো কনস্ট্রাক্টরের জন্য, যেহেতু এটা। আচ্ছা, এই গেট ভ্যালু ফাংশনটা কি কনস্ট্রাক্টর? না কেন নয়? ফাংশন, রিটার্ন টাইপ আছে, রিটার্ন ক্লাস টাইপ নেমের সাথে নিমটাও সেম নেই নাম ক্লাস নেমের সঙ্গে সমান নয়, তার কনস্ট্রাক্টর নয়। কনস্ট্রাক্টর নয় মানে তাকে ফোর্সফুলি কল করতে হবে, ফোর্সফুলি মানে কোডিং লিখে কল করেছি। এসে দেখছে উরি বাবা, কনস্ট্যান্ট টাইপস এর ফাংশন এটা, দ্যাট মিন্স এর মধ্যে কি কাজ হবে না? ভ্যালু চেঞ্জের কাজ হবে না। ভ্যালু চেঞ্জের কাজ হবে না। তাহলে দেখো এর মধ্যে যে কোডিংটা লেখা আছে, এখানে কি কোনো ভ্যালু চেঞ্জের কোডিং লেখা আছে? না। নেই, তাহলে কোনো এরর দেখাবে না। ভ্যালু কত? 20। 20টা রিটার্ন চলে আসবে, দিয়ে এখানে 20 প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এটার মাধ্যমে দেখলাম টি, এই যে টি যে অবজেক্ট, এটা কি ধরনের অবজেক্ট? টি যে অবজেক্ট, এটা কি ধরনের অবজেক্ট বলো? নন নন কনস্ট্যান্ট নন কনস্ট্যান্ট অবজেক্ট।
নন কনস্ট্যান্ট অবজেক্ট কনস্ট্যান্ট মেম্বারকেও অ্যাক্সেস করতে পারছে, আর বলো নন কনস্ট্যান্ট মেম্বারকেও অ্যাক্সেস করতে পারছে। তাহলে নন কনস্ট্যান্ট অবজেক্টের মাধ্যমে কনস্ট্যান্ট ফাংশনকেও কল করতে পারবো, আর নন কনস্ট্যান্ট ফাংশনকেও কল করতে পারবো। এটাই এখানে মেন জিনিস দেখানো, বুঝা গেছে? এবারে নেক্সট চলো, এটা দেখো কনস্ট্যান্ট অবজেক্টের মাধ্যমে ভালো করে দেখাচ্ছি। দেখো আমার কাছে দুটো অবজেক্ট ছিল, কি কি? একটা ছিল কনস্ট্যান্ট অবজেক্ট, আর একটা ছিল নন কনস্ট্যান্ট অবজেক্ট। এইবারে বলো নন কনস্ট্যান্ট অবজেক্ট কাকে কাকে অ্যাক্সেস করতে পারবে? কনস্ট্যান্ট ফাংশন আর নন কনস্ট্যান্ট ফাংশন দুজনকে অ্যাক্সেস করতে পারবে। বাট কনস্ট্যান্ট অবজেক্ট শুধুমাত্র কাকে অ্যাক্সেস করতে পারবে? কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশনকে, শুধুমাত্র কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে, নন কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে না, বুঝা গেছে? তাহলে নন কনস্ট্যান্ট অবজেক্ট নন কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে, কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে। আর কনস্ট্যান্ট অবজেক্ট হলে শুধুমাত্র কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে, নন কনস্ট্যান্ট ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে না। এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাবো, ঠিক আছে? এটা হেডার ফাইল দেওয়া আছে, টেস্ট ক্লাস ভ্যালু অ্যাসাইন করেছি। এটা কি ধরনের ফাংশন? কি ধরনের ফাংশন? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর। বাট আমরা যেটা পড়ছি তার সিনারিওতে নন বলা কনস্ট্যান্ট নন নন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ফাংশন। এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে, এটা কি ধরনের ফাংশন? নন কনস্ট্যান্ট। নন কনস্ট্যান্ট ফাংশন। ভেরি গুড। ক্লাস শেষ, এখানে মেন ফাংশন শুরু। এখানে কি হয়েছে? কনস্ট্যান্ট অবজেক্ট ক্রিয়েট হয়েছে। অবজেক্টের নাম কি? অবজেক্টের নাম কি? ক্লাসের নাম টেস্ট টেস্ট। এই যে অবজেক্ট, এটা কনস্ট্যান্ট টাইপের, কি করে বুঝলাম? না দেখো তার সামনে কি লেখা আছে? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট ক্লাসকে ইন্ডিকেট করছে না, কনস্ট কাকে ইন্ডিকেট করছে? অবজেক্টকে ইন্ডিকেট করছে, বুঝা গেছে? বেশ, তাহলে কনস্ট্যান্ট টাইপের অবজেক্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে, ভেরি গুড। টি তাহলে কি ধরনের অবজেক্ট? টি তাহলে কি ধরনের অবজেক্ট? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে সে কোন মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে? কনস্ট্যান্ট মেম্বার ফাংশন। কনস্ট্যান্ট মেম্বার। আচ্ছা, এখানে একটা ফাংশন কল হয়েছে, ফাংশনের নাম কি? গেট ভ্যালু। চলো গেট ভ্যালু ফাংশনকে কল করেছি, এখান থেকে বেরাবো, গেট ভ্যালু ফাংশনে এলাম। গেট ভ্যালু ফাংশনে এসে কি দেখতে পাচ্ছি? এটা কি ধরনের ফাংশন? নন কনস্ট্যান্ট। মানে দ্যাট মিন্স এখানে কি ব্যাপারটা ঘটেছে, যে কনস্ট্যান্ট অবজেক্ট কাকে কল করছে? নন কনস্ট্যান্ট ফাংশনকে কল করছে। তাহলে কি কাজ হবে না এরর দেখাবে? এরর দাও। এরর দেখাবে। দেখেন আউটপুটে কম্পাইল টাইম এরর দেখাচ্ছে, ঠিক আছে? এইখানে বলছে যে তুমি কনস্ট্যান্ট অবজেক্ট দিয়ে নন কনস্ট্যান্ট ফাংশনকে কল করতে পারো না, হয়েছে? আরেকটা এক্সাম্পল দিয়েছে, করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের কনস্ট্যান্ট ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, ঝাকাস করে পুরো, ঠিক তো? ভুল হবে না। স্যার, হ্যাঁ, অবজেক্টটা ক্রিয়েট করার সময় এই স্যার কনস্ট্যান্টটা আমরা শেষে ব্যবহার করতে পারি না শুধু প্রথমেই দিতে হবে? এটা শেষে দিবে না প্রথমে দিবে? ওটা প্রথমেই দিয়ে বলা আছে, বলছে শেষে দিলে হবে না, জিজ্ঞেস করছি। শেষে দিলেও না, শেষে দিলে হবে না। তুমি প্রথমে দিতে না? তুমি এইখানে চেঞ্জ করতে পারো, কোথায় বলো তো? কোথায় করলাম? এখানে, হ্যাঁ। এই টেস্টের পরে এখানে কনস্ট কথাটা লিখতে পারো, টি এর পরে লিখতে পারবে না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ। তাহলে কনস্ট্যান্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। আশা করছি সবার কোনো প্রবলেম থাকবে না কনস্ট্যান্ট থেকে। আগেরবারে মনে কোশ্চেন এসেছিল, এবারেও আসবে। এবারে আমরা চলে যাব, কি পড়াবো বলেছিলাম? দিস পিডিএফ কিওয়ার্ড। একটু দেবেন গ্রুপে। হ্যাঁ, এই পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এবারে কি পড়াবো বলছিলাম যেন তোমাদের? আগেরটা হবে না গো বাবু, ঠিক আছে? আগেরটা তোমাদের একটু নোট করে নিতে হবে। আচ্ছা, বলো
স্ট্যাটিক করাবো না, দিসটা পড়াই। দিসটা কোথায় আছে? প্রথমেই আছে দিস কিওয়ার্ড। স্যার ডিসকর্ডে জাভাতে তো র্যাপার ক্লাসে ইউজ করে। হ্যাঁ, দিস কিওয়ার্ডের দেখো কত কিছু আছে, এখান থেকে শুরু হলো, শুরু হয়েছে, অনেক বড় আছে, ঠিক আছে? এতদূর পর্যন্ত। তোমরা বলো এতদূর পর্যন্ত এত বড়টা পড়াবো, নাকি ছোট্ট করে আমি একটা ট্রিক বানিয়ে রেখেছি, ওই এক্সাম্পলটা দেখিয়ে দিব, সব ক্লিয়ার হয়ে যাবে? কোনটা করাবো বলো? স্যার ছোটটা করেন, বাড়িতে করে কি করে? তাহলে আমি থিওরি পার্টটা নাহলে এই বড়টা থেকে একটু নোট গুলো যেগুলো আছে, হ্যাঁ, পয়েন্ট গুলো করে দিব, আর এক্সাম্পল ওইটা বুঝিয়ে দিচ্ছি, তাতেই ক্লিয়ার হয়ে যাবে যে ক্লাস করে। দেখো, একটু হ্যান্ডরাইটিংটা কষ্ট করে বুঝে নিতে হবে, ঠিক আছে? এটা তো মডিফায়ার, এটা কোনো ব্যাপার নয়। এটা জাভার একটা প্রোগ্রাম লেখা আছে, ঠিক আছে? জাভা প্রোগ্রাম সবাই জানো তো? এমন কেউ আছো জাভা কনসেপ্ট জানো না? এমন কেউ আছো যে জাভার কনসেপ্ট জানো না? আশা করি সবাই কম বেশি জানো, ঠিক আছে? দেখো, জাভাতে আমরা প্যাকেজ লিখলাম, হেডার ফাইলের মতো, বুঝলে যে ওটা কোনো ব্যাপার। স্যার ক্লাসের দিস নাম, কিওয়ার্ডে কি সি প্লাস প্লাস আছে? হ্যাঁ বলো, সি প্লাস প্লাসে কি দিস কিওয়ার্ডটা আছে? সি প্লাস প্লাস এর কিওয়ার্ডটা, দিস কিওয়ার্ডটা। হ্যাঁ দিস কোড সি প্লাস প্লাস আছে, কোনো প্রবলেম নেই, আছে। ওকে। আমি দেখিয়ে দিব উপরে এক্সাম্পল যদি থাকে, ঠিক আছে? তাহলে দেখো, ক্লাস বলে একটা নিয়েছি, মাই ক্লাস, ক্লাসের নাম হচ্ছে মাই ক্লাস, ঠিক আছে? এবারে মেন ফাংশন শুরু করেছি ক্লাসে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এখানে স্ট্রিং আর্গুমেন্ট নিতে হয়, ওগুলো মেন কথা নয়, এগুলো মেন পয়েন্ট নয়, হ্যাঁ? যদি জাভা নাও জানো কোনো প্রবলেম নেই। এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি। এবারে আমাকে বলো স্টুডেন্ট, কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি? স্টুডেন্ট ক্লাসের, এটা হচ্ছে ক্লাস নেম, ঠিক আছে? ক্লাস নেম, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। অবজেক্টের নাম হচ্ছে কি হচ্ছে না এসটিডি বা এসটিইউ, ঠিক আছে? দিয়ে আমি এখানে কিছু প্রিন্ট করিয়েছি, এখানে কিছু প্রিন্ট করিয়েছি, আমার জানার দরকার নেই, ব্যাস। এগুলো মেন ব্যাপার নয়। এবারে এইখানে চলে এসো, এই দিস কিওয়ার্ড। ও আগেরটা তো লাগবেই না, ওটা তো কম্বাইন ছিল, আগেরটা লাগবে না, ছেড়ে দাও, ঠিক আছে? এখানে দেখো, দিস কিওয়ার্ড বলছে এখানে, এখানে ক্লাস ক্রিয়েট হয়েছে। এগুলো কি জানো, জাভা কনসেপ্ট জানো তোমরা? প্রাইভেট মেম্বার, আর প্রাইভেট মেম্বার এটা স্ট্রিং টাইপসের, ইন্টিজার টাইপসের। এটা হচ্ছে নেম আর এটা হচ্ছে এজ, দুটো ভেরিয়েবল নিয়েছে, একটা নেম একটা এজ বলে ভেরিয়েবল নিয়েছে, ঠিক আছে? ব্যাস। এর মধ্যে দেখো, এর মধ্যে গেট নেম বলে একটা ফাংশন লিখেছি, তার মধ্যে নেমের ভ্যালুটা আমার রিটার্ন যাবে, ঠিক আছে? রিটার্ন যাবে। আর একটা ফাংশন লিখেছি, সেট নেম বলে একটা ফাংশন লিখেছি, সেখানে আমি আর্গুমেন্টের নেমটা নিয়ে আসবো, দিয়ে ওই নেমটা আমি এই নেমে স্টোর করে দিব, আরেকটা নেমে স্টোর করে দিব, ঠিক আছে? এই নেম আর এই নেম কিন্তু আলাদা, ঠিক আছে? একই রকম গেট এজ বলে একটা এজ নিয়েছি, আর সেট এজ বলে দিস এজ লিখেছি, কোনো দেখার দরকার নেই। একদম চলো আমাদের প্রোগ্রাম শুরু করতে থেকে হবে, মেন ফাংশন থেকে হবে। মেন ফাংশনটা কোথায়? এই যে উপরে আছে মেন ফাংশন, এই যে মেন ফাংশন, ঠিক আছে? এটা মেন ফাংশনে ঢুকলাম, জানার দরকার নেই। মেন ফাংশনে ঢুকে আমার সেটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, জানার দরকার নেই। কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে বলো? স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের নাম কি? এসটিইউ। এসটিইউ। বেশ, এইটুকু জানো, যারা জাভা জানো না তাদেরও জানার দরকার নেই, জাস্ট মনে রাখবে এখানে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এইবারে আমি এখানে কি কাজ করেছি বলতো? এই জায়গাটায় কি কাজ হয়েছে? এসটিইউ অবজেক্ট দিয়ে সেট নেম বলে ফাংশনকে কল করেছি, সঙ্গে আর্গুমেন্ট কত নিয়ে গেছি? মার্ক। কি টাইপসের Name. আর্গুমেন্ট? কি টাইপসের আর্গুমেন্ট? Mark. স্ট্রিং। Integer. স্ট্রিং টাইপসের, String. ডবল কোটসের মধ্যে আছে স্ট্রিং String. টাইপসের। তাহলে এই এসটিইউ অবজেক্ট সেট Sir, নেম, mark টা কোথা থেকে এলো? এটা আর ফাংশন কল করেছি, মার্কটা হচ্ছে আর্গুমেন্ট, এটা হ্যাঁ, হচ্ছে mark আমাদের টা আর্গুমেন্ট বুঝলাম। ফাংশন কল করেছি, ফাংশন কল করার সময় ফাংশন নেম দিই আর আর্গুমেন্ট দিই। তুমি এখানে যে কোনো নাম দিতে পারো, মার্ক, তুমি তোমার নামটা দিয়ে দাও না। তোমার নাম কি বলো? কে বলছো? সুস্মিতা? কে হুম। বলছো বলো?
সুস্মিতা, তুমি এখানে মার্ক না লিখে সুস্মিতা দিয়ে দাও না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? যে কোনো একটা নাম দিয়েছি, বুঝতে পেরেছো ভ্যালু তো? পাস করো না। হ্যাঁ, ভ্যালু দিয়েছি, স্ট্রিং টাইপের ভ্যালু, ডবল কোটসের মধ্যে লিখেছি, বুঝা গেছে? তাহলে বলো এই স্টিউ অবজেক্ট সেট নেম ফাংশনটাকে কোন ক্লাসের মধ্যে খুঁজবে? স্টুডেন্ট। স্টিউ স্টুডেন্ট ক্লাস। অবজেক্ট কোন ক্লাস থেকে ক্রিয়েট হয়েছে? স্টুডেন্ট ক্লাস থেকে। তাহলে স্টুডেন্ট ক্লাসের মধ্যে খুঁজবে, কাকে খুঁজবে? সেট নেম বলে ফাংশনকে। চলো স্টুডেন্ট ক্লাসের মধ্যে সেট নেম বলে ফাংশন, দেখো স্টুডেন্ট ক্লাস এখানে শুরু, কোথায় শেষ? এই যে এখানে শেষ স্টুডেন্ট ক্লাস, ঠিক আছে? এবার এর মধ্যে সেট নেম বলে ফাংশন, এই দেখো সেট নেম বলে ফাংশন খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি, একদম উপর থেকে এসেছি। হ্যাঁ, সঙ্গে করে কি নিয়ে এসেছিলাম, কি নাম নিয়ে এসেছিলাম বলো? মার্ক। মার্ক বলে নাম নিয়ে এসেছিলাম। এনে কোথায় স্টোর করব? নেমে। এই নেমে স্টোর করব, এই নেমের ভ্যালু মার্ক হয়ে গেল। তাহলে এইবারে এর মধ্যে দেখো দিস ডট নেম ইকুয়াল টু নেম করেছি, আমার জানার দরকার নেই, খুব টিপিক্যাল ব্যাপার, ঠিক আছে না? কি নেম বলছে বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে কোনো একটা কাজ হয়েছে, ছেড়ে দাও এটাকে, চলো ঘুরে চলো। এরপরে কি কোডিং আছে বলো? সেট নেম হয়ে গেল, তারপরে কি আছে? গেট নেম। আচ্ছা গেট নেম হয়ে গেল, কিন্তু আমার এখানে কিসের এক্সাম্পল দেওয়া আছে? ও এজের রেসপেক্টিভে দেওয়া আছে। তাহলে তুমি এখানে আর দুটো লাইন এড করে দাও, এইখানে আর দুটো লাইন এড করে দাও। মানে এইখানে যে এক্সাম্পলটা বুঝানো আছে সেটা সেট নেমের রেসপেক্টিভ বুঝানো হয়নি, সেট এজের রেসপেক্টিভ বুঝানো আছে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আরেকটা ফাংশন, যেটা লিখেছি স্টুডট সেট কি আছে? এজ, তাই তো? দিয়ে আমি এখানে এজ পাঠালাম, ধরো কত এজ পাঠালাম, কত এজ পাঠিয়েছি দেখো তো, ধরো আমি কোনো একটা এজ পাঠিয়ে দাও না, সুস্মিতার এজ কত? 21, তাই তো? পাঠিয়ে দিলাম। আর এখানে লিখে দিলাম আরেকটা ফাংশন কল সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে দিলাম, দিয়ে লিখলাম স্টু ডট গেট এজ, হয়েছে? কোথায় আছে? এই জায়গাটায়, শেষ হওয়ার আগে। তাহলে আমাকে বলো এই লাইনে আমি কি লিখেছি? এই স্টুটা কি? অবজেক্ট। অবজেক্ট। কাকে কল করেছে? সেট এজ সেট বলে একটা এজ ফাংশন। ফাংশন কি? আচ্ছা এটা ইন্টিজার টাইপসের, না এটা ইন্টিজার টাইপসের, আর সঙ্গে করে ভ্যালু কত নিয়ে গেছে? 20। তাহলে কোন ক্লাসের মধ্যে সেট এজটাকে খুঁজবো? স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের মধ্যে। চলো স্টুডেন্ট ক্লাসের মধ্যে এলাম, চলো এই স্টুডেন্ট ক্লাস খুঁজে পেয়ে গেছি। স্টুডেন্ট ক্লাসের মধ্যে দেখো তো সেট এজ বলে কোথায় আছে? স্টুডেন্ট ক্লাসের মধ্যে সেট এজ বলে কোথায় আছে? সেট এজ নিচে আছে। নিচে আছে। আচ্ছা, চলো নিচে নিচে চলো, এই সেট এজ বলে আছে। সঙ্গে করে কত নিয়ে এসেছিলাম? 21। 21 নিয়ে এসেছিলাম। এই এজে কত স্টোর হবে? কত স্টোর হবে? 20। এইবারে এখানে ভালো করে দেখ, এর মধ্যে কি কোডিংটা লিখেছি? লিখেছি দিস ডট এজ ইকুয়াল টু এজ। এইবারে এখন আমরা কোন কোন ক্লাসের মধ্যে আছি? স্টুডেন্ট ক্লাসের মধ্যে। স্টুডেন্ট ক্লাসের মধ্যে। এইখানে দেখো স্টুডেন্ট স্যার ক্লাসের মধ্যে, হ্যাঁ বলো। বলছি আপনি যখন ফাংশনটা কল করেন তখন তো 21 এই এজটাকে ডবল কোটেশনের মধ্যে রাখছেন, মানে স্ট্রিং না না হিসেবে না, ইউজ তুলে করছেন। তুলে দিলাম তো, ইন্টিজার করলাম তো, ইন্টিজার করলাম, বুঝতে পেরেছো? আমি স্কিপ করে গেছি এটা। হয়েছে? তাহলে বলো এইখানে আমরা আছি কোন ক্লাসের মধ্যে? স্টুডেন্ট ক্লাসের মধ্যে। এবারে এখানে একটা সমস্যা আছে স্টুডেন্ট ক্লাসের মধ্যে। দেখো স্টুডেন্ট ক্লাসের মধ্যে এইখানে এই ভেরিয়েবলটার নাম কি? এই ভেরিয়েবলটার নাম কি? এজ। এই ভেরিয়েবলটার নাম কি? এজ। এই ভেরিয়েবলটার নাম কি? কি বলো? এজ। এজ সবগুলো তিনটা ভেরিয়েবল পেলাম, তাহলে আমি নামকরণ করে দিই। এটা 1 নাম্বার এজ ভেরিয়েবল, এটা 2 নাম্বার এজ ভেরিয়েবল, এটা 3 নাম্বার এজ ভেরিয়েবল। কনসেপ্ট ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার তো? আর কোথায় এজ আছে দেখো, আমি কোন ফাংশনের মধ্যে আছি? সেট এজ। আমাকে বলো সেট এজ ফাংশনের কোনো রাইটস আছে কি গেট এজ ফাংশনের মধ্যে ঢোকার? আছে কি? না 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 স্যার। নেই। কিন্তু সেট এজ কোন ক্লাসের ফাংশন?
স্টুডেন্ট। স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট ক্লাসের যদি কোনো প্রপার্টি থাকে সেটাকে সেড এজ ইউজ করতে পারবে কি পারবে না? পারবে। পারবে। দেখো তো স্টুডেন্ট ক্লাসের মধ্যে, এই দেখো স্টুডেন্ট ক্লাসের মধ্যে এজ বলে আবার একটা ভেরিয়েবল আছে, আছে এজ বলে একটা ভেরিয়েবল আছে। হ্যাঁ একে আমি দিলাম 4 নাম্বার এজ। তাহলে দেখো আমি 4টা এজ পেলাম আপাতত, তাই তো 4টা এজ পেলাম। এইবারে এইখানে বুঝলাম যে 21টা এসে কত নম্বর এজে স্টোর আছে? 21 এক এসে নম্বর। 1 নম্বর এজে স্টোর আছে। ভেরি গুড, নো প্রবলেম। এইবারে এইখানে যে এজ ইকুয়াল টু এজ হয়েছে, এই 2 নম্বর এজ কোনটা আর 3 নম্বর এজ কোনটা, কম্পাইলার কনফিউজ হয়ে যাবে, কম্পাইলার কনফিউজ হয়ে যাবে। বিকজ এজ দুটো জায়গায় ডিক্লেয়ার করা আছে, ডিক্লেয়ার করা আছে। কোটা জায়গায়? দুটো জায়গায় ডিক্লেয়ার করা আছে। দেখো এজ, এই এজ কে আমরা দুটো জায়গায় ডিক্লেয়ার করেছি। একটা হচ্ছে লোকাল, ঠিক আছে, একটা হচ্ছে লোকাল। এটা কোন কোন ফাংশনের লোকাল এজ? লোকাল ভেরিয়েবল সেট Set এজ। সেট এজ। আর একটা এজ আছে, কোথায় আছে বলতো? গ্লোবালি। ক্লাসের আন্ডারে। এটা কি এটা ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স, বা আমি বলতে পারি ক্লাসের রেসপেক্টিভে গ্লোবাল। একে সব সব ফাংশন ইউজ করতে পারে, তাই তো? ওই ক্লাসের মধ্যে। ওই ক্লাসের মধ্যে সবাই ইউজ করতে পারবে এই এজটাকে। ব্যাস। তাহলে আমি যে এখানে লিখেছি এজ ইকুয়াল টু এজ, 2 নম্বর এজ হচ্ছে কত নম্বর এজ, মানে 1 নম্বর না 4 নম্বর? 3 নম্বর এজ হচ্ছে কত নম্বর এজ? কম্পাইলার তখন কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, কম্পাইলার কোন পজিশনে আছে বলো? এই জায়গাটায় আছে তো? এই জায়গাটায় আছে তো? কম্পাইলার কোন আচ্ছা, পজিশনে আছে? এই জায়গাটায়। এই জায়গাটায় থেকে কম্পাইলার কত নম্বর এজ কে অ্যাক্সেস করতে পারবে? কোন 1 নম্বর। ফাংশনের মধ্যে আছি? সেট এজ। সেড এজ ফাংশনের মধ্যে আছি। তাহলে সেড এজ ফাংশনের মধ্যে যে 1 নম্বর এজ ভেরিয়েবলটা, ওটা কি এখান থেকে অ্যাক্সেস করা যাবে? একদম। যাবে। আবার এখান থেকে কি আমি ওই গ্লোবাল এজ কে অ্যাক্সেস করতে পারবো? হুম। গ্লোবাল এজ কেও অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমার কাছে এখন দুটো রাইটস আছে, এই লোকাল এজ কেও অ্যাক্সেস করতে পারবো, আর সেই গ্লোবাল এজ কে, মানে ওই যে ক্লাসের আন্ডারে যে এজ লিখেছিলাম এই এজ কেও অ্যাক্সেস করতে পারবো। তাহলে দুটোরই অ্যাক্সেসের পাওয়ার আছে। তাহলে আমি কোনটাকে অ্যাক্সেস করব, কোথায় স্টোর করব? কনফিউশন তৈরি হবে কি হবে না? হবে স্যার। তার কনফিউশন জন্যই তৈরি তো হবে, কনফিউশন তৈরি হবে। সেই কনফিউশন দূর করার জন্য আমরা কি কিওয়ার্ড ইউজ করেছি? দিস কিওয়ার্ড ইউজ করেছি। দিস ডট এজ। দিস কিওয়ার্ড কি ইন্ডিকেট করছে না? দিস, এই যে দিস কিওয়ার্ড, দিস ডট এজ, দিস ডট এজ লিখেছি না? তাহলে দিস কিওয়ার্ড টেলস দ্য কম্পাইলার, কম্পাইলারকে বলবে দ্যাট, কি বলবে? ইট মানে কত নম্বর এজ? ইট মানে কোনটা? এই 3 নম্বরের কথা বলা হচ্ছে। ইট মানে এই 3 নম্বরের কথা বলা হচ্ছে। ইট ইজ দ্য মেম্বার অফ ক্লাস, স্টুডেন্ট ক্লাস। 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 তাহলে বলো এই 3 নম্বর এজ কাকে ইন্ডিকেট করছে? কত নম্বর এজ কে? 4 নম্বর। 4 নম্বর। মানে এই ক্লাসের মধ্যে যে এজ আছে একে ইন্ডিকেট করছে। পুরো ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই ধরনের যদি কোনো কনফিউশন হয়, আমি সোজা কথায় বলছি, লোকাল ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবলের মধ্যে একই নামে আছে। লোকাল ভেরিয়েবল একই নাম, ক্লাস ভেরিয়েবল একই নাম। সেক্ষেত্রে আমি ক্লাসের মেম্বারকে ইন্ডিকেট করার জন্য দিস কিওয়ার্ড ইউজ করব, দিস ডট ভেরিয়েবলের নাম। ঠিক আছে? তাহলে দিস কিওয়ার্ড কি ইন্ডিকেট করছে? কি ইন্ডিকেট করছে? বিলংস টু কি? ক্লাস। ক্লাস। এটাই হচ্ছে আসল কনসেপ্ট দিস কিওয়ার্ডের। তুমি যেখানেই যাও 1000 রকম জিনিস লেখা থাকবে, কিন্তু এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে দিস কিওয়ার্ড ইন্ডিকেট করছে ইট বিলংস টু দ্য ক্লাস, ক্লাস। ঠিক আছে? বা আমি বলতে পারি কারেন্ট ক্লাস, যে ক্লাসের মধ্যে আছে কারেন্ট ক্লাস। ঠিক আছে? আর তুমি বলবে তা স্যার লোকাল ভেরিয়েবলকে ইন্ডিকেট করার জন্য কি করতে হবে? না, কিছু লেখা নেই। যেখানে কিছু লেখা নেই সেটা বাই ডিফল্ট কি? বাই ডিফল্ট কি? লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল। বোঝা গেছে? না কোনো প্রবলেম আছে বলো? তাহলে আমার এখানে 21, এই এজ এর ভ্যালু কত? এগুলো মুছে দিচ্ছি। তাহলে বলো এই এজ এর ভ্যালু কত হলো? 21 লোকাল ভেরিয়েবলকে ইন্ডিকেট করছে। আর এই এজ মানে কত নম্বর এজ?
4 নম্বর এজ, মানে 4 নম্বর এজের ভ্যালু কত হয়ে গেল? এখানে ভ্যালু কত হয়ে গেল এর? 21। বুঝা গেছে তো? স্যার বলো। দিস কিওয়ার্ড দিয়ে আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল কেও তো ইনিশিয়ালাইজ করতে পারি। না, দিস কনস্ট্যান্ট তো আলাদা কনসেপ্ট। দিস মানে দিস ভেরিয়েবল বিলংস টু কারেন্ট ক্লাস। কারেন্ট ক্লাস, ঠিক আছে? দিস মানে দিস ভেরিয়েবল বিলংস টু কারেন্ট ক্লাস। যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসকে আমরা ইন্ডিকেট করছি। বুঝা গেছে? এবারে চলো তাহলে একটু আমরা তাহলে মেন কনসেপ্টটা বুঝা গেছে তো? দিস ভেরিয়েবল কাকে ইন্ডিকেট করছে? আচ্ছা বুঝতে সি প্লাস প্লাস কি সেম ভাবে এরকম ভাবে হয় নাকি? পুরো সেম, কনসেপ্ট সেম, বাকি কোডিং লিখাই আলাদা। বুঝতে পারছো তো? কোডিং লিখাই আলাদা, কনসেপ্ট সেম। মানে যেরকম সি তে তুমি সি আউট লিখো আর জাভাতে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখো, এর কাজ যা এর কাজ তা। বুঝা গেছে? সেই জন্য তোমাদের সিলেবাসে আছে উপস কনসেপ্ট। তোমাকে বলে দেয়নি জাভার কোডিং দি, জাভার উপস না সি প্লাস প্লাস এর উপস। বুঝা গেছে? আচ্ছা, দিস রেফারেন্স কিওয়ার্ড বলছে দেখো, ইন জাভা দিস ইজ এ রেফারেন্স ভেরিয়েবল that refers to current object, or can be said this in Java is the keyword that refers to current object instance. Current instance মানে যে ক্লাসের মধ্যে বিলংস করছে, কারেন্ট যে ক্লাসের মধ্যে আছে, কারেন্ট মানে বর্তমান যে ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে? It is used to call current class method or field to pass instance of a current class parameter to differentiate between local variable and instance variable. এই দেখো এখানে এখানে আসল লাইনটা দেওয়া আছে। It can be used, কি জন্য ইউজ করা হয়? কল, কাকে কল করার জন্য? কারেন্ট ক্লাস মেথড। তোমার কাছে দুটো মেথড আছে, একটা লোকাল মেথড, একটা ক্লাসের মেথড। তাহলে দিস কিওয়ার্ড জুড়ে দিলে সে কাকে ইন্ডিকেট করবে? ক্লাসের মেথডকে ইন্ডিকেট করবে। ফিল্ড আর ইনস্ট্যান্স ভেরিয়েবল যেসব জিনিস আছে, ক্লাসের যেসব জিনিস তাকে ইন্ডিকেট করছে। অফ দা কারেন্ট ক্লাস, ক্লাসের মেথড ভেরিয়েবল হোয়াটএভার যা কিছু আছে তাকে ইন্ডিকেট করছে। টু ডিফারেন্সিয়েট, ডিফারেন্স করার জন্য আমরা যে এক্সাম্পলটা করে এলাম, বিটুইন কার মধ্যে? লোকাল ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবল। ক্লাসের ভেরিয়েবলকে আমরা কি বলি? হ্যাঁ, গ্লোবাল সিনারিওতে বলি। ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি, ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি। বুঝতে পারলে তো? লোকাল ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্ট করার জন্য। তাহলে তাহলে দিস কিওয়ার্ড কাকে ইন্ডিকেট করছে? লোকাল ভেরিয়েবল অর ইনস্ট্যান্স ভেরিয়েবল? ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইন্ডিকেট করছে, তাই তো? ইনস্ট্যান্ট মানে কি ভেরিয়েবল? ক্লাসের ভেরিয়েবল। তাহলে ইনস্ট্যান্স মানে কি? ক্লাস ভেরিয়েবল। বুঝা গেছে? তারপরে এখানে আছে কি কাজে ইউজ হয়? কনফ্লিক্ট দূর করার জন্য, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়েছে, আউটপুট দিয়েছে। দেখো সি প্লাস প্লাস এর আর কি কোনো ছোট প্রোগ্রাম আছে? এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা, ঠিক আছে? বলছে ইউজিং দিস কিওয়ার্ড টু রিফার টু দ্য কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্লাস দিয়েছে টেস্ট, এখানে শুরু শেষ কোথায় গো? ক্লাস শেষ কোথায়? সি প্লাস প্লাস এ কোডিং দিয়েছে না জাভা দিয়েছে? এটা এটা জাভার মধ্যে জাভা। জাভার কোডিং, ও একই জিনিস দিয়ে দিয়েছে, জাভার কোডিং দিয়ে দিয়েছে। এটা বুঝিয়ে দিব, একই জিনিস করানো আছে। এটা করার দরকার নেই, এটা বুঝতে পারি আমি, ঠিক আছে? এটাও তো জাভার কোডিং দিয়েছে নাকি? সি প্লাস প্লাস এর এক্সাম্পল এখানে দেওয়া নেই, সব জাভার থেকে কোডিং দেওয়া আছে। হচ্ছে লাস্টে একটা থাকবে, এই তো এটা বোধহয়। লোকাল ভেরিয়েবল নেম সেভ এজ মেম্বার নেম। হ্যাঁ এইটা না, এটা কি রিটার্ন কলিং অবজেক্ট? হ্যাঁ এইটা, এটা সি প্লাস প্লাস এ দিয়েছি, ঠিক আছে? পরীক্ষায় এমন কোনো কথা নেই যে সি প্লাস প্লাস থেকেই থাকবে, তবে ট্রেডিশনালি সি প্লাস প্লাস থেকে কোডিং দেয়, ঠিক আছে? সি আর সি প্লাস প্লাস থেকে, জাভারও দিয়ে দিতে পারে, ঠিক আছে? এটা হেডার ফাইল শুরু করেছি, এটা হচ্ছে ক্লাস শুরু, এখানে এখানে শেষ। এর মধ্যে এক্স বলে একটা ভেরিয়েবল নিয়েছি, প্রাইভেট ভেরিয়েবল, আর পাবলিকের আন্ডারে একটা ফাংশন লিখেছি সেট এক্স বলে,
ঠিক আছে? আর প্রিন্ট বলে একটা ফাংশন নিয়েছি, দুটো ফাংশন নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, জাভাতে যেমন আমরা এইভাবে লিখছিলাম এটাকে, কি লিখছিলাম বলতো? দিস ডট এক্স। সি প্লাস প্লাসে কি রকম লিখি? দিস দিস এরকম, মানে এটা তো এরকম হয় না, এরকম দিয়ে কি হবে? এক্স। বুঝা গেছে? এটা জাভা আর এটা সি প্লাস প্লাস। বুঝতে পেরেছো তো? বাকি কনসেপ্ট মিনিং পুরো একই। তাহলে আমরা মেন ফাংশনে ঢুকে যাই প্রথমে। মেন ফাংশনে ঢুকে গেলাম, শুরু, মেন ফাংশন এখানে শেষ। আচ্ছা, এখানে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, এটা ক্লাসের অবজেক্ট, অবজেক্টের নাম ওবিজে। এখানে এক্স এর ভ্যালু কত নিয়েছি আমি? 20। এই এক্স এর ভ্যালু কোন, এটা লোকাল ভেরিয়েবল না গ্লোবাল ভেরিয়েবল? এই এক্স এর ভ্যালুটা কোন ক্লাস বা কোন ফাংশনকে বিলংস করছে? মেন ফাংশন। মেন ফাংশনের মধ্যে আছি আমরা, main function। মেন ফাংশনের মধ্যে আছি। তাহলে এক্স বিলংস টু দিস মেন ফাংশন। বুঝা গেছে? মেন ফাংশনের লোকাল ভেরিয়েবল। Local কনসেপ্ট ক্লিয়ার? এবারে কি ক্রিয়েট করেছি? অবজেক্ট ক্রিয়েট করেছি। অবজেক্টের মাধ্যমে সেট এক্স ফাংশনকে কল করেছি। সঙ্গে করে কত নিয়ে গেছি? 20 20। 20। তাহলে সেট এক্স ফাংশনে চলো। এই যে সেট এক্স ফাংশনে এলাম, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। সেট এক্স ফাংশনে এলাম, সঙ্গে করে কত নিয়ে এসেছিলাম? 20। স্টোর করে দিলাম, এই এক্স এর ভ্যালু 20 হয়ে গেল। এটা কমেন্ট দেওয়া আছে। এইবার এখানে দেখো, এই পার্টটাকে যদি তুমি বাদ দাও, এই পার্টটাকে যদি বাদ দাও, এটা ধরে নাও নেই, এই যে মার্ক করে দিলাম এই পার্টটা ইয়েলো কালারের, এটা নেই। তাহলে এখানে কি আছে শুধু বলো? এক্স ইকুয়াল টু কি আছে? এক্স ইকুয়াল টু এক্স আছে, তাই তো? এবার নাম নাম দিয়ে দাও। এইটাকে ধরো কতগুলো এক্স আছে? এখানে একটা এক্স আছে, তাহলে আমি নামকরণ করে দিই। এটা হচ্ছে 1 নাম্বার এক্স, এটা হচ্ছে 2 নাম্বার এক্স, এটা হচ্ছে 3 নাম্বার এক্স, আর কোথাও এক্স আছে? 4 নাম্বার এক্স। বুঝা গেছে? এইবারে তোমার যদি এক্স ইকুয়াল টু এক্স থাকে, কম্পাইলার কনফিউজ হয়ে যাবে। কি কনফিউজ হবে? তুমি এক্স এর জন্য কটা জায়গা নিয়েছো বলো? এক্স ভেরিয়েবল স্টোর করার জন্য কটা ডিক্লারেশন নিয়েছো? দুটো দুটো। দুটো। দুটো কোথায় কোথায়? এই যে এখানে একটা, আর এখানে একটা। তাহলে এক্স ভেরিয়েবলের জন্য আমার দুটো লোকেশন ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এইবারে এইখানে তাহলে ধরো এই এই ভ্যালুটা কত স্টোর হবে বলো? এখানে কত স্টোর হবে? 20। 20 ভেরি গুড। এইবারে এইখানে যখন আসবে x ইকুয়াল টু x, তখন সে কনফিউজ হয়ে যাবে। হবে কি হবে না? কনফিউজ হয়ে যাবে। কোন x এর কথা বলা হচ্ছে? মেইনলি তোমার x এর কটা জায়গা আছে? মেইনলি x এর জন্য কটা জায়গা আছে? দুটো দুটো। তাহলে সে কনফিউজ হয়ে যাবে যে কোন x এর কথা বলা হচ্ছে। সেই কনফিউজটা দূর করার জন্য আমি এখানে কি এড করলাম বলো? কনফিউজটা দূর করার জন্য আমি এখানে কি এড করলাম? দিস দিস ইউজ। কিওয়ার্ড তাহলে দিস কি ইন্ডিকেট করছে? দিস কোন x এর সঙ্গে আছে? 2 নম্বর x না 3 নম্বর x এর সঙ্গে? 3 নম্বর 3 নম্বর x এর সঙ্গে আছে। 3 নম্বর x এর সঙ্গে আছে, তাই তো? তাহলে 3 নম্বর x এর সঙ্গে আছে মানে 3 নম্বর x টা কোন x ইন্ডিকেট করছে? কোন, মানে 4 নম্বর বিলংস টু ফাংশন অর ক্লাস? প্যারেন্ট ক্লাস ক্লাস। ক্লাস। তাহলে এই 3 নম্বর x টা কাকে ইন্ডিকেট করছে? 4 নম্বর x কে ইন্ডিকেট করছে। বুঝা গেছে? আর 2 নম্বরটা কিছু লিখা নেই, মানে বাই ডিফল্ট কি ভেরিয়েবল? লোকাল লোকাল। মানে কোন ফাংশনের লোকাল? সেট ফাংশনের মধ্যে আছি। সেট ফাংশন লোকাল ভেরিয়েবল মানে 1 নাম্বার x কে ইন্ডিকেট করছে। তাহলে 1 নাম্বার x এর ভ্যালু 4 নাম্বার x এ স্টোর হবে, তাই তো? 1 নাম্বার x এর ভ্যালু কত নাম্বার x এ স্টোর হবে? 4 নাম্বার x এ স্টোর হবে। 1 নাম্বার x এ কত আছে বলো? এটা 1 নাম্বার, এটা 4 নাম্বার। 20 20 টা কোথায় স্টোর হয়ে যাবে? 4 নাম্বার x এ স্টোর হয়ে যাবে। বেশ, আর এখানে কল করে প্রিন্ট করে দিয়েছি শুধু। হয়েছে? বুঝতে পেরেছো তো? স্যার বলছি ইনস্ট্যান্স ভেরিয়েবল নামটা স্যার অন্য কিছু করতে পারি? অন্য নাম যদি ধরো, এইটাকে আমি রিডিজাইন করে লিখছি। এইখানে লিখা আছে আমার দিস এক্স ইকুয়াল টু এক্স। এইখানে যদি তুমি লিখো এ, এখানে এক্স না লিখে এ লিখলাম। বুঝতে পেরেছো তো? এক্স না লিখে এ লিখলাম, এ ইকুয়াল টু এক্স। তাহলে কি কম্পাইলার কনফিউজ হবে? না। কনফিউজই না। হবে না তো। তাহলে দিসের কোনো কনসেপ্টের দরকারই পড়বে না।
আমার কথাটা বুঝতে পেরেছো তো? একই নামে ভেরিয়েবল হলে সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা দিস কিওয়ার্ড ইউজ করছি। বুঝা গেছে? হ্যাঁ স্যার, বলছি স্যার যদি আমি দেই কোনো এরর কি দেবে? না, না, কোনো এররের কোনো সিস্টেম নেই। কোনো এরর নেই। এই তো বলছি। এটা কোনো এরর নেই। ঠিক আছে? তোমাকে তো প্রোগ্রাম লিখতে থাকবে না। তোমাদের এরকম কোয়েশ্চেন ইয়ে দেওয়া থাকবে, কোডিং দেওয়া থাকবে, আউটপুট লিখতে হবে। বুঝতে পেরেছো? বেশ হয়ে গেল। বাকি আমি একটু থিওরি করিয়ে দিই। কনসেপ্টটা বুঝতে পেরে গেছো তোমরা সবাই? ধরো একটু নেটওয়ার্ক চলে গেছে। আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ দেখুন হ্যাঁ স্যার পাচ্ছি। ঠিক আছে। ইয়ে চলে গেল, কারেন্ট চলে গেল। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো মেথড টু ইউজ দিস ইন জাভা, বা যে কোনো জিনিসে ইউজ করতে পারে, একই রকম নিয়ম। বলছে ইউজিং দিস কিওয়ার্ড টু রিফার দ্য কারেন্ট ক্লাস অবজেক্ট বা ইনস্ট্যান্স ভেরিয়েবল, কারেন্ট ক্লাসকে ইন্ডিকেট করে। দিস টু ইনভোক দ্য কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। তাহলে মনে রাখবে দিস দিস ফাংশন কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরকে ইন্ডিকেট করে। ঠিক আছে? তারপরে আছে কি দিস কিওয়ার্ড টু রিটার্ন দ্য কারেন্ট কথাগুলো ক্লাস। দিয়ে আছে। কথাগুলো কেটে যাচ্ছে? শোনা আছে বাকিদের? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দিব। ঠিক আছে? রিটার্ন দ্য কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স, তারপর দিস কিওয়ার্ড ইজ দ্য মেথড প্যারামিটার, দিস কিওয়ার্ড টু ইনভোক দ্য কারেন্ট ক্লাস মেথড, দিস কিওয়ার্ড ইজ দ্য আর্গুমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। ঠিক আছে? এইসব জায়গায় আমরা ইউজ করতে পারি। জাস্ট মনে রাখবে কারেন্ট ক্লাস অবজেক্টকে ইন্ডিকেট করার জন্য। এটা তো আমাদের গেল, এটা তো আমাদের গেল দিস ভেরিয়েবল। এটা তো আমরা জানি, খুব ভালো করে শিখে গেছি। ফাংশন কোথাও আছে? এই যে দিস ফাংশন, দিস ভেরিয়েবল হিসাবে ইউজ করা যায়, দিস ফাংশন হিসাবে ইউজ করা যায়। কাকে ইন্ডিকেট করছে? কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরকে ইন্ডিকেট করছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখে নি। এখানে একটা দিয়েছে, জাভার কোডিং দিয়েছে, ক্লাস টেস্ট, দুটো ভেরিয়েবল আছে, আবার টেস্ট বলে ফাংশন আছে। এই টেস্ট ফাংশন এটা কি ধরনের ফাংশন বলো? কনস্ট্রাক্টর। কি কনস্ট্রাক্টর? আর্গুমেন্ট নেই, কি কনস্ট্রাক্টর? ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আমি কিছু কোডিং লিখেছি। এখানে কিছু কোডিং লিখেছি। তারপরে এখানে আবার একটা কনস্ট্রাক্টর নিয়েছি, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, এখানে কিছু কোডিং লিখেছি। তারপরে আমি চলে আসছি মেন ফাংশনে। মেন ফাংশন আগে কল হবে। মেন ফাংশনের মধ্যে কি করেছি? অবজেক্ট ক্রিয়েট করেছি। এটা জাস্ট অবজেক্ট ক্রিয়েট হয়েছে, মনে রাখবে। ঠিক আছে না? অবজেক্ট ক্রিয়েট হয়েছে। অবজেক্ট ক্রিয়েট হলে কি কল হয়? কনস্ট্রাক্টর কল হয়ে যায়। তাহলে আমি দেখবো আমার ক্লাসের মধ্যে কটা কনস্ট্রাক্টর আছে। কটা কনস্ট্রাক্টর আছে দেখো তো। এটা তো ক্লাসের নাম, দুটো। সরি, এটা ক্লাসের নাম বলো। এটা তো ক্লাসের নাম। দুটো কনস্ট্রাক্টর আছে দেখো, এখানে একটা কনস্ট্রাক্টর আর এখানে একটা কনস্ট্রাক্টর, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যেটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এই যে প্যারামিটার আছে, ক্লাসের নামের সঙ্গে সমান, নেম, আর্গুমেন্ট নেই, আর এই রিটার্ন টাইপ নেই, আর আর্গুমেন্ট আছে। বলো এখানে কি ওকে, প্রবলেম? ওইটাই জানলাম স্যার, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বলে। হ্যাঁ হ্যাঁ, করানো আছে, এগুলো তোমরা করবে একটু ভালো করে। ঠিক আছে? সব ভালো করে করাইছি আগের ক্লাসগুলোতে, পুরো পরপর দেখে নিবে। আচ্ছা, হলো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর হলো। এইবারে দেখো বাই ডিফল্ট কোন কনস্ট্রাক্টরকে কল হয়?
বাই ডিফল্ট কোন কনস্ট্রাক্টর কল হয়? ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা আছে দেখো, ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়। আচ্ছা, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরকে কি কল করতে হবে না বাই ডিফল্ট কল হয়? আর্গুমেন্ট লিস্ট দেওয়া থাকলে কল হয়ে যায় অটোমেটিক। এখানে আর্গুমেন্ট লিস্ট দেওয়া থাকলে অটোমেটিক কল হয়ে যায়। এখানে তো আর্গুমেন্ট লিস্ট দেওয়া নেই, তাহলে বাই ডিফল্ট কি বোঝাচ্ছে? কোন কনস্ট্রাক্টরকে কল করছে? ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর কল করছে। মনে রাখবে, দিস কিওয়ার্ড যাদের মধ্যে আছে সবাই কিন্তু কল হবে। দিস কিওয়ার্ড যাদের মধ্যে আছে সবাই কিন্তু কল হবে, ঠিক আছে? প্রথমে কোথায় আসবে? ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টরে এলাম, ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকলাম, কি দেওয়া আছে? ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে বলো? দিস ফাংশনের ভিতরে ভ্যালু পাস করানো আছে 10 20। দিস দিস কিওয়ার্ড, তার মধ্যে আর্গুমেন্ট দেওয়া আছে, ভ্যালু পাস করানো আছে। এই দিস, এটা কি ফাংশন আকারে দেওয়া আছে না ভেরিয়েবল আকারে দেওয়া আছে? ফাংশন। ফাংশন। তাহলে দিস এটা কি? দিস ফাংশন। দিস ফাংশন কাকে ইন্ডিকেট করে? ক্লাসকে দেয়, কারেন্ট ক্লাস। দিস ফাংশন কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরকে ইন্ডিকেট করে, তাই না? বুঝা গেছে তো? ইনভোক হ্যাঁ, বলো বলো। ইনভোক কর ইনভোক মানে ইন্ডিকেট করছে, মানে ইনভোক মানে কল করে নিচ্ছে। দিস কে কল করা মানে হচ্ছে, এই লাইনের মিনিংটা হচ্ছে, দিস ফাংশনকে কল করা মিনিং কাকে কল করা? কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরে কল করা। ঠিক আছে, এইবারে বলো, এইখানে দিসের মধ্যে কোনো আর্গুমেন্ট দিয়েছি? না, তাহলে কি ধরনের কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর কল হবে? ডিফল্ট। আমি যদি এখানে ভ্যালু দিয়ে দিই দিস 10, 20, তাহলে কি ধরনের কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর কল হবে? প্যারামিটারাইজড। প্যারামিটারাইজড কোথায় চলে গেল? প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কল হবে। অবশ্যই কটা প্যারামিটার থাকতে হবে? দুটো, ইন্টিজার টাইপসের। বুঝা গেছে? তাহলে এই লাইনটা বুঝা গেছে তো? তাহলে দিস হ্যাঁ স্যার। ফাংশন কাকে ইন্ডিকেট করছে? কারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে ইন্ডিকেট করছে। এইবারে আমি এখানে এখানে যখন কল হয়েছে, এখানে যখন কল হচ্ছিল, এখানে তো কোনো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কল হয়নি, হয়েছে কি? কি কনস্ট্রাক্টর কল হবে বাই ডিফল্ট? ডিফল্ট। ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে। অটোমেটিক্যালি, ঠিক আছে? তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরে চলো, এখান থেকে আমি চলে যাব সোজা ডিফল্ট কনস্ট্রাক্টরে। ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা? এই যে এটা ডিফল্ট কনস্ট্রাক্টর, তাই তো? ডিফল্ট কনস্ট্রাক্টরের আন্ডারে প্রথমে কি কোডিং আছে? দিস ফাংশন। কি ফাংশন? দিস ফাংশন। এই দিস ফাংশনে দিস ফাংশন কাকে ইন্ডিকেট করছে? এখনই পড়ে এলাম। দিস ফাংশন কাকে ইন্ডিকেট করছে? কি ইনভোক করছে? ইনভোক মানে কল করা। কারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর। কারেন্ট ক্লাস। কোন ক্লাসের মধ্যে আছি? কোন ক্লাসের মধ্যে আছি? কোন ক্লাসের মধ্যে আছি? টেস্ট। এখানে আছি মানে কোন ক্লাসের মধ্যে আছি? টেস্ট ক্লাসের মধ্যে আছি। টেস্ট ক্লাস এখানে শুরু। কেটে কেটে আসছে স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছ? হ্যাঁ। এবারে দেখো, তাহলে এখানে এখানে দিস দিস যে ফাংশন, সেটা কি ইনভোক করছে? কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। এইবারে বলো, কারেন্ট ক্লাস মানে কাকে ইন্ডিকেট করছে? কারেন্ট ক্লাস বলতে এটাকে ইন্ডিকেট টেস্ট। তাহলে এইখান থেকে কতদূর পর্যন্ত? এখানে এতদূর পর্যন্ত। এখান থেকে এতদূর পর্যন্ত ইন্ডিকেট করছে, ঠিক আছে? এখানে ধরো শেষ আছে আমাদের। তাহলে এর মধ্যে কটা কনস্ট্রাক্টর আছে বলো? এর মধ্যে কটা কনস্ট্রাক্টর আছে? হ্যাঁ, দুটো কনস্ট্রাক্টর আছে। এখানে একটা কনস্ট্রাক্টর আছে, আর এখানে একটা কনস্ট্রাক্টর আছে, তাই তো? দুটো কনস্ট্রাক্টর আছে। এবারে দুটো কনস্ট্রাক্টরের মধ্যে কোন কনস্ট্রাক্টরকে কল করবে? যে কনস্ট্রাক্টরে কটা আর্গুমেন্ট থাকবে? দুটো। এবং কি টাইপসের? দেখো,
তাহলে 1 নম্বর কনস্ট্রাক্টরকে কল করবে না 2 নম্বর কনস্ট্রাক্টরকে কল করবে? 2 নম্বরকে। তাহলে এইখান থেকে কোথায় চলে আসবে প্রোগ্রাম কন্ট্রোল? কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। বুঝতে পেরেছো তো? তাহলে এইখান থেকে এখানে চলে আসবে। সঙ্গে করে কত নিয়ে এসছে? 10 20। এইখানে এ তে কত রাখবে? 10 আর বি তে 20। এইবারে এখানে ঢুকলাম। এবারে এখানে ঢুকলাম। এই কোডিংটা দেখো ভালো করে। এইখানে this ডট a এই এটা কোণে আর এই ওটা কোণে। বলো এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। কোনটা? এই 1 নম্বরটা লোকাল ভেরিয়েবল হয়েছে আর দিসটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্লাস কোথায়? ক্লাসে ভেরিয়েবল আছে? এই যে ক্লাসে ভেরিয়েবল আছে দেখো। বুঝা গেছে? তাহলে আমি 10টা আমার ক্লাসে স্টোর হয়ে গেল, তাই তো? 10 স্টোর হয়ে গেল। আর এখানে কত স্টোর হয়ে গেল? একই রকম ভাবে 20 স্টোর হয়ে গেল। দেখো এখানে ভ্যালু প্রিন্ট করে নিজে স্টোর করে দিয়েছে, ঠিক আছে? আর কি প্রিন্ট করবে কম্পিউটার স্ক্রিনে? এটা ইনসাইড দ্য প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। দেখো কম্পিউটার স্ক্রিনে কি প্রিন্ট করেছে? ইনসাইড দ্য প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে এর কাজ শেষ হয়ে গেল। এর কাজ শেষ হয়ে গেল। শেষ হলে কোথায় ঘুরে যাবে? যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল। তারপরে কি আছে বলো? প্রিন্ট আছে। কি প্রিন্ট করেছি? ইনসাইড দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে দেখো এখানে ইনসাইড দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর প্রিন্ট হয়েছে। বুঝতে পেরেছো? না কোনো কনফিউশন আছে বলো? না স্যার বুঝেছি। এখানে ক্লাস ইনস্ট্যান্স আছে। ইনস্ট্যান্সটা আসে না তো টাফ আসবে না। এখানে মেথড প্যারামিটার হিসেবে ইউজ হয়েছে। মেথড প্যারামিটার ডিটেলসে ইনস্ট্যান্স আসবে। মেথড প্যারামিটার না, মেথড প্যারামিটার আসবে না, টাফ আছে। জাস্ট মনে রাখবে যে মেথড প্যারামিটার হিসাবেও দিস কিওয়ার্ডকে ইউজ করা যায়। এটা জাস্ট মনে রাখবে, ঠিক আছে? আর কোথায় ইউজ করা যায়? এই যে ইনস্ট্যান্স, ক্লাস ইনস্ট্যান্স হিসাবে ইউজ করা যায়, ঠিক আছে? ক্লাস ইনস্ট্যান্স মানে কি? অবজেক্ট হিসাবে ইউজ করা যায়। ব্যাস, এই দুটো জিনিস মনে রাখবে, এক্সাম্পল করার দরকার নেই। এটা তো করে নিয়েছি আমরা। দিস কিওয়ার্ড ইজ আর্গুমেন্ট কনস্ট্রাক্টর কল জেনে নিয়েছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখানে দেখো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা পড়ে নিবে, যেগুলো বললাম ওইগুলি লেখা আছে। ডিফারেন্স করা, ইনস্ট্যান্স ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স করা, এটা অ্যাডভান্টেজ দিয়েছে। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিবে এটা। আর এটা ডিসঅ্যাডভান্টেজ দিয়েছে। দিস কিওয়ার্ডে কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। স্যার পিডিএফটা পাঠিয়ে দেবেন কিন্তু। পাঠিয়ে দিই। বেশ, এটা হয়ে গেল। আর একটা আছে আমাদের, জাস্ট লাস্ট ওয়ান। আজকে করাবো আর? ভার্চুয়াল ফাংশনটা বাকি আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আজকে এই দূরে থাক।